আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। ছুটির দিনে অনেকেই দেশে গ্রামে চলে গেছেন, অনেকেই ঘুরতে গেছেন, যার ফলে পার্টিসিপেন্টটা একটু কম থাকে। তারপরে আলহামদুলিল্লাহ অনেকেই পরবর্তীতে দেখে নেন। তো সবার সুবিধার্থে আবার আমি ইউটিউব চ্যানেলেও আমার ইয়েটা দিয়ে দিই, ভিডিওটা দিয়ে দিই। এমডি সলিমুল আজম ভাই, আব্দুল মতিন ভাই, ইফতেকারুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ। গত পরশুদিন আলোচনা করেছিলাম নতুনদের জন্য সাপোর্ট লেভেল, সাপ্লাই জোন, এই বিষয়গুলো। গতকালকে ছিল ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারগুলো কিভাবে। মনির ভাই, ওয়ালাইকুম আসসালাম। লিঙ্কন ভাই, ইমরান ভাই। তো গতকালকে যখন ডিভিডেন্ড কেন্দ্রিক যে শেয়ারগুলো কিভাবে আপনারা চয়েস করবেন, রাহাত শুভ সন্ধ্যা, সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমিও আছি, গাজী ভাই। আমিও ঢাকায় আছি, যাইনি কোথাও, কারণ গ্রামে যাব। গ্রামে তো মা বোন সবাই ঢাকাতেই আছে। তো হ্যাঁ, জি সামির কুণ্ডর দাদা, আপনারা প্রিয় মানুষ। এই যে একটা মেলবন্ধন আমাদের, যে যেখানেই থাকি না কেন সময়ের সাথে সাথে সবাই আবার কানেক্টিভিটি হয়ে যায়। তো সবচেয়ে ভালো লাগে যে আপনাদের যে ভালোবাসা, মায়া মমতা, শ্রদ্ধা স্নেহর জায়গায় কাজ করতে পারছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। ওয়ালাইকুম আসসালাম কামরুল হাসান ভাই, আয়ুব খান ভাই। তো গতকালকের আলোচনায় যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে ফান্ডামেন্টাল শেয়ার বা ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, কি কি ধরনের শেয়ারে কিভাবে আপনারা চয়েস করবেন বা কিভাবে এন্ট্রি এক্সিট নেবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। মার্কেট মোটামুটি একটা কনফার্মেশন দিচ্ছে 50-50। এটা গত বৃহস্পতিবারের, গত মঙ্গলবারের যে ট্রেডটা হয়েছে 50-50। ওদিকে আবার ম্যাক্সিমাম, ওয়ালাইকুম আসসালাম তাহমিন আপু, ম্যাক্সিমাম স্টকগুলোর একটা ওয়েব সৃষ্টি হয়েছে। বিশেষ করে জুন ক্লোজিংয়ের স্টকগুলোর একটা ওয়েব সৃষ্টি হয়েছে কিছু শর্ট টার্ম। বিশেষ করে এই যে অক্টোবর মাসটা, নাসিরুদ্দিন ভাই, অক্টোবর মাসটা এই ডিভিডেন্ডকে সামনে রেখে, ঘোষণাকে সামনে রেখে কিছু কিছু স্টকের বেশ ভালো পজিশনে চলে আসছে। সে লক্ষ্যে আজকে 10টি স্টক আমি আপনাদেরকে আপডেট দিয়েছি, বিশ্লেষণ করে দিয়েছি। 10টি স্টকের মধ্যে ম্যাক্সিমামগুলোই ভালো একটা পজিশন নিয়ে আছে। আমার কাছে বেশ ভালো লাগছে যে আহ, আমার কাছে বেশ একটা মানে খুব প্রসপেক্টিভ মনে হচ্ছে যে এ- এই এই উইকটাতে, মানে আমাদের নেক্সট ওয়ার্কিং ডেগুলোতে সাইড বাই সাইড একটা প্লে আসবে। যেমন একটি স্টকের ডিভিডেন্ড ঘোষণা করেছে 40%, আহ, সেটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল 40% ক্যাশ দিয়েছে। এটা আমার একটা নজরে আসছে যে সে ক্যাশ ডিক্লারেশনের পরে কোনো মুভমেন্ট হয়নি। এটা একটা চমৎকার বিষয়, কিন্তু এটা একটা খুব আহ, চমৎকার একটা বিষয় যে সে ডিভিডেন্ডের আগে কোনো প্লে করেনি। তাহলে একটা জিনিস, আমার থিওরিক্যাল সাইডটা থেকে আমি আলোচনাটা করি। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ সাবমেরিন কেবলটা 40% ক্যাশ দিয়েছে এবং প্রাইসটা ইনক্রিজ হয়নি একই জায়গায়, কিন্তু তার বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। বিএসসিপিএল, এটার সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে যে জায়গাতে ক্যান্ডেলটা চমৎকার করেছে, আছি আলহামদুলিল্লাহ আজিজুল হাকিম ভাই, কাজী ভাই। তো সেইখানে একটা জিনিস, খুব ভালো একটা পয়েন্ট আমার কাছে নজরে আসছে। দেখেন, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা, মানে এটা প্রিভিয়াস যখন মার্কেট ফল করে উপরে থেকে রিট্রেস্ট করে আসছে, এই ক্যান্ডেলে যখন সে
টানা একটা হল্টের কাছে গিয়ে আবার আরেকটা হল্ট দিয়েছে, আবার আরেকটা হল্টের কাছাকাছি গিয়ে সাপ্লাই দিয়েছে। এই জিনিসটা আমার কাছে একটা চমৎকার একটা কম্বিনেশন পেয়েছি এই জায়গাতে। এটা হচ্ছে জুলাই মাসের ঘটনা, 29 তারিখের, আর এটা হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডেজের। এই দুইটা ক্যান্ডেল একদম অ্যাজ ইট ইজ সেম। পজিটিভ দিক হচ্ছে যে সে ঘোষণা দিয়েছে কিন্তু প্রাইস আপে যায়নি। কেন যায়নি সেটা একটু আপনারা জানেন যে মার্কেটটা একটু স্লো ছিল। তারপরে কিছু থার্ড ডেতে, এর আগে থার্ড ডেতে একটা প্রফিট টেকিং হয়েছে, পরের দিন আবার ইউটার্ন মার্কেটে আসছে এবং ক্যান্ডেলটি 50-50 একটা ক্যান্ডেল করে রেখেছে। সেটার মধ্যে নেগেটিভ সাইডটা একটা সাইড, সেটা হচ্ছে যে 60 পয়েন্ট প্লাস করে, 63 পয়েন্ট প্লাস করে 22 পয়েন্টে ক্লোজ দিয়েছে। এখানে 40 পয়েন্টের একটা কারেকশন চলমান অবস্থায় হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই। তো এই জিনিসটা, অনিক হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম। তো এই জিনিসটা চমৎকার লেগেছে, হ্যাঁ, যে 60 পয়েন্ট, 63 পয়েন্ট আপ করে 40 পয়েন্ট রানিংয়ের মধ্যে একটা কারেকশন হয়ে গেছে। কেউ প্রফিট টেকিং নিয়েছে, কেউ ইয়ে করেছে। তো এখন এর ভিতরে যে স্টকগুলো আমি আমার জুন ক্লোজিংয়ের, যেগুলো নিয়ে আমি সবসময় বেশি আলোচনা করি, কারণ কি আপনাদের আমরা আপনারা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, আমাদের আসলে সবসময় ফান্ডামেন্টাল সাইডটাও দেখতে হয়, টেকনিক্যাল সাইডটাও দেখতে হয়, এবং দুর্বল সবলের মধ্যেও আমাদেরকে কিছু কিছু পজিটিভ সাইড বের করে আনতে হয়। কোনো গুজবে যেন আমরা না যাই সেই দিক থেকে লক্ষ্য করে, এবং কোনো ফাঁদে যেন না পড়ি। অনেক স্টকের বিভিন্ন গ্রুপে গ্রুপে অ্যাড দেওয়া হয়, কিন্তু আমার যদি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে, সেটা এ বি জেড যেটাই হোক সমস্যা নাই। কিন্তু ফান্ডামেন্টালি স্টকটা যদি স্ট্রং থাকে, পজিশন যদি আমার এই যে সাপোর্ট লেভেলটা, যেটা আমরা স্ট্রং সাপোর্ট লেভেলের আশেপাশে থাকে, তখন বাজার যদি কারেকশনও হয় বা ডাউন হয়, আমরা একটু সেফ জোনে থাকতে পারবো। শুভ বিজয়া, শিশির কান্তি পাল। তো আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাই। তো সেই জায়গাতে আমি আহ, আমাদের ওইভাবেই থাকা উচিত যে একটা স্টক গুজব ছড়াচ্ছে এটাই হবে সেই হবে, অমুক পার্টি ঢুকেছে অমুক পার্টি ঢুকেছে, আমার প্রয়োজন নাই। আমার সিস্টেম, আমার এই যে টোটাল মার্কেটটা যখন অ্যানালাইসিস করি বা স্টকগুলো বাছাই করি, এবং এই বাছাই ক্ষেত্রে আমার লাইভে যেমন আপনারা উপকৃত হচ্ছেন, আপনাদের দ্বারা আমারও উপকার হচ্ছে। যেমন বিভিন্ন জনের বিভিন্ন স্টকগুলো দেখতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ বেরিয়ে আসে, সেইখান থেকে আমি একটা জিনিস বের করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি যে এই স্টকটি মন্দ অবস্থায় আছে, এই স্টকটি ভালো অবস্থানে আছে। তাহলে এতে আমার লাইভে আপনারা যেমন উপকৃত হচ্ছেন এবং আপনাদেরই জন্য উপকারের জন্য কাজ করে আসছি, সেক্ষেত্রে আমারও এখানে উপকার হচ্ছে। শুধু যে আপনারাই বেনিফিশিয়ারি তা না, আমিও বেনিফিশিয়ারি। কারণ একা একটা সময় ধরেন আমি যদি একা একা বাছাই করতে যাই, এতগুলো স্টক সেক্টর ওয়াইজ বাছাই করতে অনেকটা বেগ পেতে হয়। এর চেয়ে আপনারা যখন আমাকে এই স্টকগুলোর আলোচনা বলেন, তো কিছু কিছু স্টক আমি আসলে কারোর সামনে আনি না, সাজিদ হাসান ভাই। তো কিছু কিছু স্টক আমি সামনেই আনি না, কারণ ওইটা সামনে আনার মতন অবস্থানই নাই। যেমন আপনার ফ্যামিলি ট্যাক্স বলেন, সিএনএ ট্যাক্স বলেন, রিজন ট্যাক্স বলেন, বা এই জাতীয় যে স্টকগুলো আছে, এগুলো সামনে আনতে গেলে অনেকের হয়তো বা আহ, অনেকে এগুলো বলে যে এগুলো দিয়ে তো কোনো লাভ হয় না, আসলেই লাভ হয় না। এটার 10 পয়সা 20 পয়সা আপ অ্যান্ড ডাউন হয়। সেই ক্ষেত্রে আপনি যদি আমার এই গ্রাফের যে চিত্র আপনাদেরকে শিখাচ্ছি প্রতিদিন, সেখান থেকে যদি অনুধাবন করে নিতে পারেন আপনারটা কতটুকু গ্যাপ হতে পারে। আর ওইটুকু গ্যাপ হতে হতে দেখা গেছে, আমি গতকালকে একজনকে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছি, জানি না উনি রাখবেন কিনা, যে ওনার যে স্টকগুলো আছে একদম মানে এটা ওনাকে একদম এনশিওর করে ফেলেছে। ওয়ালাইকুম আসসালাম বোরহানুদ্দিন। তো ওনাকে বলেছে যে আপনি ডিসিশন নেবেন, আপনাকে যে অ্যানালাইসিসটা দিয়েছি সেই জায়গা থেকে আপনি ডিসিশন নেবেন, আপনার পোর্টফোলিওর যদি সাজাতে হয় এইভাবে এভাবে সাজান, ঠিক আছে? তো এখন এই জায়গাটাতে দেখুন, এই যে বিএসসিসির বাংলাদেশ সাবমেরিন কেবলটা পজিটিভ কিভাবে আসছে, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা দুইটাই আমার কাছে খুব বেশ ভালো লেগেছে।
আমার কাছে এখন আপাতত আসলে ক্যাশ ফ্রি নাই, না হলে আমিও এটাতে পার্টিসিপেট করতাম। আর যদি রবি রবি সোমবারে ক্যাশ কিছু আসে, চেষ্টা করব কিছু স্টক আমি এখান থেকে নেওয়ার জন্য। কারণ ডিভিডেন্ডটা যে ডেটটা দিয়েছে, দেখেন ডেটটা দিয়েছে সম্ভবত 22 তারিখে, রেকর্ড ডেটটা। তো 22 তারিখ, আমাদের ওয়ার্কিং ডে সম্ভবত 5 তারিখে শুরু হবে। তো সেই জায়গায় একটা, এই টাইমটাতে একটা গ্যাপ আমার কাছে মনে হচ্ছে যে পজিটিভ লাগছে, যে একটা গ্যাপ দিবে। দেখুন এই যে, সরি, এটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল, BSCPL। এই জায়গাতে আহ, দেখুন 40% ক্যাশ দিয়েছে। তারপরে ইপিএসটাও বেশ ভালো একটা ইপিএস শো করেছে, 11 টাকা 1 পয়সা আগে। আহ, তারপরে আপনার রেকর্ড ডেটটা দিয়েছে 22 তারিখে। তাহলে এই জিনিসটা একটা খুব ভালো একটা পজিশনে আছে, এবং তার চিত্র ক্যান্ডেলটা খুব চমৎকার একটা জায়গা আছে। এবং আরেকটা জিনিসও দেখি, এটা আপনাদেরকে নতুন দেখাচ্ছি, যে তার লাস্ট ওয়ার্কিং ডেসে কি ঘটেছে। 15 মিনিট অন্তর অন্তর যে জিনিসটা দেখেন। আচ্ছা, এটা আহ, আহ, এখান থেকে শুরুতে শুরুতে বাই হয়েছে, শুরুতে বাই হয়েছে। একটা মিনিট। আচ্ছা, এখানে প্রথম প্রথমটাতে বাই হয়েছে, এরপরে দুইটা, এটা 15 সেকেন্ডের হিসাবটা, হ্যামার ক্যান্ডেল এই। তার মানে তারা 15 মিনিটের মধ্যেই কিছু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এ- আচ্ছা, এই যে হ্যামার ক্যান্ডেলগুলো করেছে, এটা 15 মিনিটসের চার্ট। এটা শেখার জন্য আপনারা, আপনাদের জন্য। যদি কোনো স্টক আপনার ঘোষণা দেয়, যেদিন ডিক্লারেশন আসে সেদিন আপনারা এই জিনিসটা করে দেখবেন যে 15 মিনিট অন্তর অন্তর কীভাবে ট্রেডটা হয়েছে। তাহলে একটা ধারণা পেয়ে যাবেন আপনার স্টকটায় কি পজিশনে যেতে পারে, বা সেটা কি আসলে এক্সিট হচ্ছে না এন্ট্রি হচ্ছে। তো বিএসসিপিএল বা বাংলাদেশ সাবমেরিন কেবলটা কিছু কিছু জায়গায় ধরেন, অনেকেই আতঙ্কিত ছিলেন বা একটু ইয়ে ছিলেন, তারা হয়তো বা এক্সিট নিয়েছেন, যে দেখেছেন যে 40% ক্যাশ দেওয়ার পরে আহ, কোনো মুভমেন্ট নাই। এটা সাধারণত নর্মাল পাবলিক যারা আছেন তারাই করে থাকেন। এবং আপনারা যারা, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারীর ভিতরে এই টেন্ডেন্সিগুলো কাজ করে, কারণ ম্যাক্সিমাম লোক ওই যে অন্ধকারে ঢিল ছুঁড়ে ছোড়ার মতন অবস্থান কাজ করে। বেসিক জিনিসগুলো আসলে অনেকের ধারণা নাই বা জানা নাই, বা এখন হয়তো আপনারা আপনারা আমার মাধ্যমে হয়তো আমার ইয়েতে একটু শিখতে পারছেন। সেই জায়গাতে আপনাদের এই জিনিসগুলো হয়তো ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ম্যাক্সিমাম জায়গাতে বাই হয়েছে, কোয়ান্টিটি যাই হোক বাই হয়েছে। এবং আওয়ারলি যদি আমি দেখি, ডে চার্ট, আওয়ারলিও যদি দেখি, আওয়ারলিতে দেখলে দেখেন সম্পূর্ণ বাই সিগন্যালটাই বেশি, টোটাল বাই সিগন্যালটাই বেশি। লাস্টের ডোজি ক্যান্ডেল কয়েকটা করেছে, এটা ইন্টেনশনালি আপনাদেরকে রাখার জন্য এগুলো করেছে। এবং ফুল অ্যান্ড ফাইনাল যেটা ডে চার্টে একদম চমৎকার একটা ক্যান্ডেল করেছে, যে ক্যান্ডেলটি রোববারে একটা একটা ক্রেজি ভাব আপের দিকে যাওয়ার একটা যে ইয়েটা, এর আগের বার যেটা ঘটেছে সিমিলার জিনিসগুলো রেখেছে। প্রিভিয়াস হিস্ট্রিতেও যদি দেখেন, এই যে দেখেন এই ধরনের ক্যান্ডেলের পরে পরে ক্রেজি ভাব চলে আসছে, এই ধরনের ক্যান্ডেলের পর পরে ক্রেজি ভাব চলে আসছে। সেম ক্যান্ডেলটি আজ বৃহস্পতিবারে করেছে। তার মানে একটা বোঝা যাচ্ছে যে বিএসসিপিএল মানে বাংলাদেশ সাবমেরিন কেবল রোববারে হয়তো বা কিছু পজিটিভ মুভমেন্টে আসবে। তাহলে আজকের এই যে যে 10টি স্টক দিয়েছে ম্যাক্সিমামগুলোর ভালো ভালো অবস্থানের মধ্যে বিএসসিপিএলটা আমার একটু নজর কেড়েছে। তবে আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা ভাবনা করবেন।
তো এখন যে জিনিসটা আমি ফলো আপে রেখেছি যে দেখলাম যে কোন কোন স্টকগুলো ভালো ভালো ডিভিডেন্ড দেয়, এর ভিতরে হাই রেঞ্জেরও আছে, তারপরে লো রেঞ্জেরও আছে, মিড রেঞ্জেরও আছে, তিনটার কম্বিনেশনে। যেমন ম্যাগনা পেট্রোলিয়াম, পদ্মা ওয়েল, বিএসসি, তারপরে সাবমেরিন কেবল, এগুলো একটু প্রাইস আপ প্রাইসের, ঠিক আছে। এর মধ্যে আবার দেখা গেছে উপজেলাটাও আপ প্রাইসের। এর মধ্যে আবার কেডিএস আছে, এসপিসিএল আছে, তারপরে আরও কি হ্যাঁ, এগুলো আবার একটু মিড রেঞ্জের মাঝে। আবার ছোটোর মধ্যেও আছে, যেমন আমান কটন, আমান ফিড, এই শেয়ারগুলো আছে। তো এগুলোর বেসটা দেখে আমি এগুলো সিলেকশন করেছি 10টি। আরও কিছু আছে, আরও কিছু আছে, এগুলো ধীরে ধীরে দেব। এখন এক ভাই বলেছে যে 10-15টা দিয়ে নির্ধারণ করতে সমস্যা হয়, একটা কমেন্ট করেছে। তো আমি ভাইকে বলছি যে ভাই, এখানে তো আপনি একার পার্টিসিপেন্ট না, এখানে হাজার হাজার মানুষের পার্টিসিপেন্ট। এখন কার কোনটা চয়েস সেটা তো আপনি জানেন না, আমি জানি না। তো এখানে অনেকের হাতেও স্টকগুলো আছে, এই যে ধরেন স্কোয়ার নিট বলেন, আমান ফিট বলেন, এটা অনেকের হাতে আছে, যেটা আপনার হাতে নাই। তো আপনার হাতে যদি এর মধ্যে কমন থাকে, সেটা আপনি চয়েস করতে পারেন, অথবা এখান থেকে আপনার যেটা পটেনশিয়াল মনে হয় সেটা চয়েস করতে পারেন। তো হাজার মানুষের চয়েসটা এক জায়গায় না। তো আপনি হয়তো আপনার সেলফ সার্ভিসে ভাবছেন যে 10-15টা দিলে সমস্যা। এটা আমি এর আগেও একবার ক্লিয়ার করেছি যে 10-15টা স্টক দিলে অনেকে বিরক্তি হন। না ভাই, বিরক্তি হবেন না। কেননা আপনি একা নয়, আমি আপনাদের একার জন্য কাজ করি না, আমি আপনাদের সবার জন্য সম্মিলিতভাবে কাজ করি। সেটা এই মুহূর্তে আছেন ধরেন 113 জন, 113 জন এই মুহূর্তে লাইভে আছেন। এছাড়াও যারা আমার ফলোয়ার না, ফলোয়ার ছাড়াও অন্তত এই মুহূর্তে আমার ধারণা যে 1000-এর উপরে আছেন, এটা আমি দেখেছি। গতকালকে, সম্ভবত গতকালকে আমি নিউ মার্কেটে গিয়েছি, একটু শপিংয়ের কাজ ছিল। তো সেখানে এক শাড়ির দোকানদার, আমাদের লক্ষ্মীপুরের সম্ভবত রামগঞ্জের উনি। তো উনি বলল যে একজনকে ফলো করি এরকম, মানে কথায় কথা আমি তো যেখানে যাই ওই যে তরকারির মতন মিশে যায়, আলুর তরকারির মতন কথা বলতে বলতে বললাম যে শেয়ার বিজনেস আমি এটা ইয়ে করে আপনার। বলে ভাই, অনেক টাকা হারাইছি এ পর্যন্ত, 70-80 লাখ টাকা, 1 কোটি টাকার মতন হারাইছি, নিজের দোকান বিক্রি করছি, এখন আমি আরেকজনের কর্মচারী, আরেক দোকানের কর্মচারী। তখন বললাম যে ভাই, আসলে অন্ধকারে ঢিল মারছেন দেখে আজকে মানে নিজের দোকান থেকে আরেকজনের কর্মচারী হয়েছেন। কিন্তু যদি শিখতেন, জানতেন, বুঝতেন, অন্তত ডাল ভাত খাওয়ার মতন অবস্থা থাকতো, বা আপনার পুঁজিটা সেফ থাকতো। তখন আলোচনার ভিতরে ওনার সাথে অনেক কিছু কথা বলতে বলে যে ভাই, আপনাকে তো আমি দেখি, আমাকে অনেকে শেয়ার করে, এই যে যেখানে যাই, যেখানে যাই, যেদিকে যাই, আহ, কেউ না কেউ বলে যে আপনাকে দেখেছি, বা আপনাকে, এই যে একটা যে মানে মনের মধ্যে যে একটা আনন্দ ফিল করি, এটা আমার কাছে বেশ বড় পাওয়া। তো এখন আপনাদেরকে শিখাচ্ছি একটি কারণে, আমি আমিও তো আপনাদের মতন একজন সাফার হয়ে এখানে এসেছি, তাই না? শিখতে শিখতে এসেছি, এবং নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট করে আমি এই পর্যন্ত এসেছি, কোনো সময় ফাঁদে পড়িনি। অনেক নিউজ ছিল, বা হোয়াটসঅ্যাপে আমাকে জোর করেও ঢুকানো হয়েছিল যে এই গ্রুপে এরকম হয়। তো দেখলাম তাদের কার্যক্রমটা, আমি দেখেছি যে খুব এই মুহূর্তে বাই করেন, এখনই বাই করেন, বেড়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই ধরনের সাউন্ড তারা গ্রুপে ছড়াতে থাকে যেদিন তাদেরগুলো সেল করার টাইম হয়। তা আমি ফলো আপে দেখেছি যে, ওয়ালাইকুম আসসালাম হক ভাই, মাহমুদুল হক ভাই। তো তখন আমি দেখেছি যে তাদের কার্যকলাপগুলো কি, এবং মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেদিন কিনে সেদিন ঠিকই বাড়ে, কিন্তু ঠিক ম্যাচিউর ডেটে বা একদিন পরেই হাওয়া হয়ে যায়, কেননা ওরা ওই দিন আপনাদের কাছে শেয়ারগুলো ধরিয়ে দিয়ে ওরা পগার পার হয়ে যায়। এখন এই যে আলোচনার ভিতরে যে শেয়ারগুলো আসছে 15টা দেই, অনেকে বিরক্ত হন যে 15টা কেন দিচ্ছেন না। ভাই, 15টা শুধু আপনারা একার জন্য দিচ্ছি না, 15টা সমগ্র যারা আছেন, আমার লাইভে আছেন, বা আমাকে যারা ফলো করেন, এবং আমার দ্বারা আপনাদের যে শিক্ষার জায়গাটা আসছে, বা স্টকের ক্ষেত্রে আপনাদের যে উপকারটা হচ্ছে, সেখান থেকে আসলে আমি কাজগুলো করি, আপনারা যেন সবাই উপকৃত হন। এখন একজন আপনি সেলফ চিন্তা ভাবনা যদি করেন, তাহলে তো এটা ঠিক না। আপনাকে অবশ্যই সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে। সেলফ চিন্তা করতে গেলে তো ভাই আমি ইন্ডিভিজুয়ালি এক একজন থেকে মানে চার্জ নিয়ে আমি কাজগুলো করতে পারতাম, তাই না? তা আমার তো এইভাবে মানে ওপেনলি সবার জন্য, সবার শিক্ষাটাই হচ্ছে আলো শিক্ষার আলো যদি না ছড়িয়ে যদি বন্দি করে রাখেন, যেমন আমাদের মার্কেটটাকে হোম টু ডোর বলেছি আমি, যে হোম টু ডোরের মধ্যে আটকিয়ে রেখেছে 3,500, 4,500 থেকে 5,500, এর মধ্যে ঘুরপাক খাওয়াচ্ছে আজকে দীর্ঘদিন যাবত।
তো এই জায়গাটাতে থেকে আমরা আমাদেরকে বেরিয়ে আসতে হলে শুধু যে তাদের উপরে দায় চাপিয়ে দেব সেটা না, আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমাদের সচেতনতা বাড়লেই বাজারটা ভালো হতে বাধ্য হবে। আপনি যদি একটা স্টক কিনে বটম সাইডের স্টক কিনে যদি আপনি বসে থাকেন, সম্মিলিতভাবে সবাই যদি সবার জায়গা থেকে যে না আমি একটা মোস্ট ফান্ডামেন্টাল শেয়ার এবং ভালো একটা অবস্থানে প্রাইসিংয়ের দিক থেকে সব দিক থেকে আমি কিনেছি, আমি এটা দেখে ছাড়বো। এখন যদি আপনি জিকিউ বলপেন কিনে যদি বলেন যে আমি এটা দেখে ছাড়বো, তাহলে কি সেটা আহ, যায়, মানানসই হয়? কখনোই না। আপনি ধরেন সাবমেরিন কেবল বলেন, কেডিএস বলেন, এসপিসিএল বলেন, আপ্তাবটো বলেন, জেডের একটা নিয়ে আসলাম, আপ্তাবটো বলেন, যে প্রাইসগুলো আছে এগুলো একটি পোটেনশিয়াল জায়গায় আছে যেখান থেকে বাজার কারেকশন হলে 1-2 টাকা আপ ডাউন হলেও আপনার তেমন ক্ষতি হবে না। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এই মুহূর্তে এমন কিছু স্টক চাই। এই যে আজকে যে 10টা দিয়েছি না, এই 10টার মধ্যে ধরেন আপনার 99% স্টক আপনি এখানে পুঁজি হারাবেন না, বরং যে ডিভিডেন্ড কেন্দ্রিক অবস্থান, চমৎকার চমৎকার অবস্থান। মোসাদ্দেক ভাই, এই যে ধরেন উপজেলার কথা বলেন, 350 পয়েন্ট মাইনাস হয়েছে, তাতে কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে। 350 পয়েন্ট মাইনাসের মধ্যেও সে তার অবস্থানের জায়গা আছে। ম্যাগনা পেট্রোলিয়াম 170% ক্যাশ ডিভিডেন্ড দেয়। আর উপজেলা যেটা ইউপিজিএল, যেটা এখন বর্তমানে যেই ইপিএসটা দেখিয়েছে, শো করেছে, এবং তার মানি ফ্লোটা যেটা দেখিয়েছে, এটা তো আমার ধারণা এটা এর আগে নাকি 170% ক্যাশ দিয়েছিল, তখন ছিল 250 টাকা। তো সেই জায়গায় এখানে ভালো একটা জায়গায় আছে, ভালো পজিশনে আছে। এখানে আপনার হারানোর কিছু না, পুঁজি একদম 100% সেফ থাকবে আপনার। এবং বোনাস যেটা নিবেন, এই যে উপজেলা যে প্রাইসটা আছে আপনাদেরকে বলি, বা কেডিএসটাও দেখেন খুব ভালো একটা, ও গতবারও 10% ক্যাশ দিয়েছে এবং ইপিএস এবারও পজিটিভ আছে। তো আজকে ভিডিও করতে গেলে গিয়ে অ্যাট দ্য লাস্ট মোমেন্টে আমি যখন কেডিএসটা ইয়ে করতে গিয়েছিলাম, ওই যে সব চমৎকারভাবে করেছি, ওই যে শুধু ইয়েটার সময় ইপিএস বা ওর যে ভিতরগত জিনিসটা দেখতে গিয়ে মুন্নু ইয়েটা দেখায়, মুন্নু ফেব্রিক্সটা চলে আসছিল, পরে ওটা আমি কাট আপ করে দিয়েছি, সমস্যা নাই। আর কেডিএস আমি একবার না বহুবার আলোচনা করেছি, এবং আপনারা অনেকেই হোল্ড করে থাকেন। এই শেয়ারটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বেশ ভালো একটা রিটার্ন দিবে, শুধু ডিভিডেন্ডের সাইডটা বাদ দেন, এমনিতে সেই ক্যাপিটাল গেনেও আপনাদেরকে ভালো একটা রিটার্ন দিবেন, ঠিক আছে। জি ফারিয়া আপু, না গতকালকে আসলে ওই যে একটু না এমন সময় লাইভ শুরু করেছি, নাস্তা নিয়ে আসছিল, তো তো ওই খাওয়ার সময় একটু ব্যাড সাউন্ড আসছে, সরি, আমি এটার জন্য দুঃখিত। তো এখানে এই যে কেডিএস বলছি, এসপিসিএল বলছি, এগুলো এখনো যে প্রাইসগুলো আছে, এই যে হ্যাঁ বিএসসি, এই যে দেখেন বিএসসির কথাও বলছেন, যে প্রাইসটা আছে, বিএসসির ভালো ডিভিডেন্ড দেয়। আমার একটা ধারণা, মার্কেটে যে ওয়েবটা তৈরি হয়েছে, এই যে বিএসসি বলে আমার যে 10টা দিয়েছি, এখন ম্যাগনা পেট্রোলিয়াম পদ্মা অয়েলের একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেই। যমুনা অয়েল, এক ভাই বলছে যে যমুনা অয়েলটা না দেওয়াতে ওনার একটু অশোভনীয় লাগছে, দৃষ্টিকটু হয়েছে, এটা ঠিক 3টা শেয়ারের একটা দিয়েছি। যমুনা অয়েলটা আমি ইচ্ছা করে দেইনি, কেন দেইনি আপনাদেরকে বলি। যমুনা অয়েলটা এমনিতেই তার স্বভাবগত চরিত্র বা তার মুভমেন্টটা এই ম্যাগনা পেট্রোলিয়াম এবং পদ্মা অয়েলের চেয়ে অনেক স্লো, ধীর গতি। তো আমি ওইটা আপনাদের সামনে ফোকাস করিনি এই কারণে যে ওর চলার গতিটা খুব ধীর গতি। তো সাধারণত ওইটা যদি ফোকাস করতে যায়, অনেকে হয়তো শখের বশতেও ঢুকে পড়তে পারেন। তো আপনাদের কথাটা চিন্তা করেই মাথায় রেখে আমি যমুনা অয়েলটা আনিনি। হয়তো ওই ভাইয়ের কাছে একটু দৃষ্টিকটু লেগেছে যে পদ্মা অয়েল দিলাম, ম্যাগনা পেট্রোলিয়াম দিলাম, কিন্তু যমুনা অয়েলটা দেইনি। কিন্তু আমি তো আমার জায়গা থেকে আপনাদের কথা চিন্তা করে দেইনি। কেন দেয়নি সেটাও বলেছি, যে যে তার মুভমেন্টটা দেখেন, যমুনা অয়েলের মুভমেন্ট দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন। যমুনা অয়েলের মুভমেন্ট অলওয়েজ স্লো, দেখেছেন? কেন আপনাদের সামনে আনিনি এই জিনিসগুলো, যেগুলো অলওয়েজ স্লো, যেগুলো একটু দুর্বল, যেগুলোর মুভমেন্ট ভালো না, যেগুলা দুর্বল কোম্পানি, ইপিএস খারাপ, বন্ধ কোম্পানি, আমি চাই না আপনাদের সামনে প্রেজেন্ট করতে, ঠিক আছে? আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই না, কেননা
আপনারা ক্ষতিগ্রস্ত হন, এটা আমার মাথায় কখনোই কাজ করে না। আই এম অলওয়েজ পজিটিভ ম্যান। আমি অলওয়েজ পজিটিভ চিন্তা করি। নেগেটিভিটি আমার কাছে মানে গ্রহণযোগ্য হয় না। আমি অলওয়েজ, সুখে হোক দুঃখে হোক, ভালো হোক মন্দ হোক, আমি পজিটিভ থাকি। যার কারণে আমার লাইফের প্রত্যেক মানুষের লাইফে দেখবেন যে বিপর্যয় আসে, বিপদ আসে, সেখানে যদি আপনি যদি পজিটিভ মাইন্ডে থাকতে পারেন, আপনি যদি সেই বিপদটাকে হালকা করে নিতে পারেন, আপনার লাইফে আপনার কষ্ট বেদনা আসবে না। এমন এমন সময় চলে আসে যে লাইফ ইজ লাইক এ হেল, আই ওয়ান্ট টু ডাই, এই ধরনের চিন্তা চলে আসে। আসে না? আপনাদের মাঝেও আসে। তো আপনি যদি পজিটিভ থাকেন, এই চিন্তাগুলো কখনো আপনাকে টাচ করতে পারবে না। এটা কখনোই আপনাদেরকে টাচ করতে পারবে না। সবসময় আপনি দুঃখে হোক সুখে হোক অভাবে হোক অনটনে হোক, আপনি আপনার ভাবে পজিটিভলি থাকবেন, দেখবেন যে আপনাকে দুঃখ স্পর্শ করতে পারবে না। আমার রিয়েল লাইফে অনেক কিছু ইতিহাস আছে। আমি প্রবাস জীবন বলেন, কর্মজীবন বলেন, স্টুডেন্ট লাইফ বলেন, ছোটবেলার ইতিহাস বলেন, আমি একটু রাগী টাইপের ছোটবেলা থেকেই, বাট আমার মনটা খুব সফট হার্টের, এটা আমি বলি। আমি ছোটবেলা বাসা থেকে রাগ করে, আজকে একটু গল্পও করি সাথে, তাহলে ভাল লাগবে আপনাদের। বন্ধের দিন আছে, অনেক সময় আছে, আমরা একটু আলাপ আলোচনা করি। তো দেখা গেছে মা বকা দিয়েছে, ঘর থেকে বের হয়ে চলে যেতাম বাহিরে, এরকম ইয়ে, ঠিক আছে। তো এখন মার্কেটটা হচ্ছে একটা সেন্সিটিভ জায়গা। এখানে আপনাকে, আপনাদেরকে ইনভেস্ট যে করেন আপনারা, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কোনো খেলা রঙের ঢং না। এখানে আপনার মানি, আপনার যেটা দিয়ে আপনার লাইফ চলে, সংসার চলে, সব কিছু চলে, এই পুঁজিটা যদি আপনি মানে আবেগের সাথে, ওই যে এটা 100 যাবে 500 যাবে মলম পার্টির কাছে ধরা দিয়ে রাতারাতি বড় লোক হইতে চান, এবং প্রিভিয়াস হিস্ট্রিতে আপনারা যা করেছেন সম্পূর্ণ ভুল ছিল। আপনাদের ম্যাক্সিমাম 99% লোকের কার্যক্রমগুলো ছিল ভুল। হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, মেসেঞ্জার গ্রুপ বলেন, হাওয়া বাতাসের নিউজ বলেন, এই সব জায়গায় কেননা এগুলো আপনারা ধোকায় ওই কারণে পড়েছেন। প্রিভিয়াস যে গভর্নমেন্টের সময় যে কাজগুলো হয়েছে, বন্ধ কোম্পানি আইপিওর মাধ্যমে জালিয়াতি করে মার্কেটে পুশ ইন করানো হয়েছে, এবং আপনাদেরকে, আপনারা চোখের সামনে দেখেছেন যে একটা শেয়ার কিভাবে দ্বিগুণ তিনগুণ 5 গুণ 10 গুণ হয়ে গেছে। তো আপনারা তো, এটা স্বাভাবিক, মানুষের লোভ লালসা সবার ভিতরে কম বেশি থাকে, কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা সবার ভিতরে থাকে না। সেই জায়গা থেকে আপনারা আহ, একটু বিপদে পড়ে গেছেন আপনারা ম্যাক্সিমাম লোক। আর এই যে আমি যে চিত্রগুলো আমাকে আপনাদেরকে এই যে গত 4 মাস 5 মাস অক্লান্ত পরিশ্রম করে তুলে ধরেছি, এই জিনিসগুলো আপনারা কখনো পাননি বিধায় আপনারা একটু বিপদগ্রস্ত হয়েছেন। যা আমার সাথে যারা শুরু থেকে জার্নি করে আসছে, এখানে অনেকে আছেন যারা জার্নি করে আসছেন, তারা আহ, মোস্তফা মাহমুদ ভাই, এসপিসিএল এর ইপিএস এর বিষয়টা একটু বেশি না আসলেও তার কিন্তু ফান্ডামেন্টালি অনেক কিছু পজিটিভ আছে, এবং টেকনিক্যাল বিষয়গুলো অনেক পজিটিভ আছে, বুঝছেন? ওইটা সমস্যা না। পাওয়ার সেক্টর তো, এটা পাওয়ার সেক্টরের মধ্যে সাজি বাজারটা এখন এটা কিছু গভর্নমেন্টের পরিবর্তনের কারণে হয়েছে, ওইটা কিন্তু কোনো সমস্যা না, ঠিক আছে। তো এখন যে জিনিসটা বলতে নিয়েছিলাম, যে আপনারা যে বিপদগ্রস্তভাবে হয়েছেন সেটা কেন কেন হয়েছেন, এবং আপনাদের সম্মিলিত সবার কথা চিন্তা করেই আমি এই প্রজেক্টটা চালু করেছি আপনাদের জন্য, ঠিক আছে। যে না, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। যারা এই মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, অনেক ভালো ভালো লোক আছে, আমি জানি, ওনারা কিন্তু বাইসেলের আমার মতো বাইসেলের নির্দেশনা দেন না বা কিছু করেন না, কিন্তু আমি আপনাদের যেভাবে হাতে কলমে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করি, এবং বাংলা ভাষায় যেটা টেকনিক্যাল, ওদের চেয়ে ভিন্ন ধর্মীভাবে একদম সাপোর্ট জোন সাপ্লাই জোনগুলো আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কেউ করেনি, করেনি। আমার যে সিস্টেমটা, এই সিস্টেমে কেউই করেনি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে ডিফারেন্ট জায়গাটা আমার এখানে, যে আপনাদেরকে একদম সহজ সরল ভাষায় বিষয়গুলো তুলে ধরতে পারছি, এবং আপনারাও যারা আমার শুরু থেকে ছিলেন আছেন,
তারা কিন্তু ভালোভাবে একটা এনজয় করেছেন, প্রফিট থেকে শুরু করে আমাকে রিভিউ যারা যারা দিচ্ছেন, এবং অনেকে অনারও করেছেন যে ভাই আপনার জন্য আমি এই এই টাকাটা ইনকাম করেছি বা এতটা প্রফিট করেছি, এটা আপনাকে অনারিয়াম হিসাবে আপনার জন্য আমি দিয়েছি। এই যে ভালো লাগার জায়গাটা, কারো কাছে কোনো ডিমান্ড করিনি, এবং আপনাদের জন্য আমি একদম নিঃস্বার্থভাবে যেটা করে যাচ্ছি। এর ভিতরে টুকিটাকি দুই চারজন ক্রিমিনাল টাইপের লোক থাকবে, দুই চারজন কিছু মানে নিজেকে স্মার্ট ভাবা লোক থাকবে। বিরক্তি আসে ভাই, আমি তো মানুষ, ফেরেস্তা না তো, আমি তো মানুষ তো। অনেকের কিছু কথাবার্তা বললে গায়ে লেগে যায়, কারণ লাগার মতন কিছু কমেন্ট চলে আসে, তো সাথে সাথে ব্লক করি, বা আবারও আপনাদের দেখেন যে আমি কিছু কিছু কথা পোস্ট করে লিখি, তো ওটা মাইনরিটির জন্য লিখি, আপনাদের জন্য না। আপনারা আমার প্রিয় মানুষ, সবসময় আছেন, থাকবেন। তো এখন পয়েন্ট হচ্ছে যে মার্কেটটা ডিভিডেন্ড কেন্দ্রিক একটা আপ অ্যান্ড ডাউনের বিশাল একটা ঘটনা ঘটবে। কোনোটার অস্তিত্ব থাকবে না, কোনোটার আবার অনেক কিছু ঘটবে। সেই ক্ষেত্রে আমাদের যেই করণীয় বিষয়গুলো গতকালকের আলোচনায় বলেছি, আজকে 10টি স্টক আমি বাছাই করে এগুলো পোটেনশিয়াল দেখেছি, আরও আছে, অনেক শেয়ার আছে। এখন ধরেন আমরা এখানে যদি আমরা 150-200 যারা পার্টিসিপেন্ট করছি প্রতিদিন, এরপরও যারা 1-1,500-2,000 লোক আছেন, এই 10টি স্টকই তো আমাদের জন্য এনাফ। এর ভিতরে হয়তো বা অনেকের যে আছে, যেমন মোবিল যমুনা আছে, তারপরে জেএমআই আছে, জেএমআই সিরিজ আছে, তারপরে আরও কিছু স্টক আছে। সেগুলো আস্তে আস্তে আমি আরও 2 দিন 3 দিন ছুটি আছে, 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে 2 দিন পার হয়ে গেছে, আজকে একটা দিলাম, কালকে আবার আরেকটা দেবো, পরশু আবার আরেকটা দেবো। তো এর ভিতরে যাদের যাদের যেগুলো কমন আছে তারা সেই জায়গাগুলো আপনারা দেখবেন। জেএমআই সিরিজের কথা লিখে রেখেছি আমি, এটা আসবে। তো মোস্ট পটেনশিয়াল জায়গা যদি আমরা ঠিক থাকতে পারি, এ বি জেড সমস্যা নেই। দেখুন জেড আপ্তাবটর, ওই সময় আপনাদেরকে গতকালকে লাইভে বলেছি যে আমি এটার যখন বিশ্লেষণ দিয়েছি অনেকে একটু মন খারাপ করেছেন এবং নেগেটিভ কমেন্টও করে বসেছেন আফতাব। তারপরে এই যে আমান কটনের জায়গাটা দিয়েছে, আমান কটন ভালো শেয়ার, আমান কটন, আমান ফিড, এই কোম্পানি অনেক ভালো শেয়ার, দুইটাই ভালো, দুইটাই ভালো। আপনি কোন দৃষ্টিতে বলছেন জানি না, আপনার দৃষ্টি কতটা গভীরতা আছে বা কি আছে আমি জানি না ঠিক। আপনি কোন সেন্সে বলেছেন যে আমান কটন খারাপ শেয়ার, ইপিএস খারাপ? আপনি ইপিএস এক কোয়ার্টার দেখলেন বা কিছু দেখলেন, সেটা খারাপ বললেন। যেমন অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফুড, তারপরে স্কয়ার ফার্মা, তারপরে হচ্ছে এমটিবি, যেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এরা কিন্তু যৌথ কোম্পানি। তাহলে এখন অ্যাপেক্স ফুটওয়্যার যদি তার ইপিএস খারাপ আসে, তার মানে কি স্কয়ার ফার্মা খারাপ? অ্যাপেক্স ফুড যদি ইপিএস খারাপ আসে, তার মানে কি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক খারাপ? এটা তো একই মালিকানাধীন। তাহলে আমান কটন, আমান ফিড, আপনার ধারণাই নেই যে আমান কটন, আমান ফিড বাংলাদেশের মধ্যে একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানি, যার কারণে আপনার মানে বেসিক নলেজ দেয়। আপনি জাস্ট ওই ইপিএস একটা খারাপ দিচ্ছে, আপনি বলে বসছেন যে আমান কটনটা খারাপ, আপ্তাবটো খারাপ। আপ্তাবটো কি শুধু আপ্তাবটো? আপ্তাবটোর সাথে আছে ইএইচএল আছে, আপ্তাবটোর সাথে আছে নাবানা সিএনজি আছে, নাবানা ফার্মা আছে। আপনি না জেনে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করেন। ওই যে আরেকটা জিনিসের, ওই যে সিবিও নিয়ে একজনে কমেন্ট করেছে যে সিবিও, আপনি বলছেন এটা মানে আর 5-7 টাকা এদিক সেদিক হয়েছে আর পাতলা পায়খানা ছুটে গেছে। ওনার তো এই মার্কেটে থাকাই উচিত না আমি মনে করি। ওনার কমেন্ট পড়ে আমি বুঝছি যে আপনার মতন মানে এই টাইপের লোক এই মার্কেটে মানে অ্যালয় করা উচিত না। আপনি যে জিনিসের ডেপথ ভিতরগত বিষয় জানেন না, শুধু একটু আপ অ্যান্ড ডাউন হলে আপনাদের কাঁপনি ছুটে যায়, তাহলে তো আপনার এখানে আসা উচিত। আপনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারেন, যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আপনি এখানে আসা উচিত না ভাই। বুঝতে হবে আপনাকে, মার্কেট বুঝতে হবে। সবাইকে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলি, কখনোই মার্জিন লোনে যাবেন না, নেটিং করবেন না, ডে ট্রেড থেকে বিরত থাকুন। একটু বুঝে শুনে একটা জায়গা কিনে ওয়েট করুন, দেখেন রেজাল্টটা কি আসে। তো সেই জায়গা থেকে বেসিক বিষয়গুলোর সাথে সাথে দেখেন, আমি যেভাবে এই যে পুঙ্খানুপুঙ্খভাবে স্টক দিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে বুঝিয়ে বলি, এটা অন্য টেকনিক্যাল অ্যানালাইসিস কেউই করেনি, যার কারণে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়নি। এটা তাদের অপারগতা বলবো বা আপনাদের বোঝার অপারগতা বলবো জানি না। এটা আমি যেভাবে বিশ্লেষণ করে বোঝানোর কারণে আপনারা যেভাবে সহজ ভাষায় কোনো ওই যে মারুবুজু ক্যান্ডেল, তারপরে এটা ব্রেকআউট, এই টাইপের যেইগুলো আছে,
হ্যাঁ, এনগালফিং এইগুলা দিয়ে না, সোজা বাংলা ভাষায় যেটা আপনাদের, কারণ এখানে আহ, একদম হাই এডুকেটেড পার্সন থেকে একদম লোয়ার পার্সন পর্যন্ত আছে, যারা অনেকে শেয়ার মার্কেট সম্পর্কে ধারণাও নাই। তো আমার এই জায়গাটাতে, আমার এই উপস্থাপনে সবাই যেন সম্মিলিতভাবে উপকৃত হয় বা বুঝতে ইজি হয়, সহজ হয়, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বিষয়গুলো উপস্থাপন করি। এবং এই উপস্থাপনার মাধ্যমে A to Z আপনারা সবাই কম বেশি বুঝতে পারতেছেন। তো কিছু কিছু মহাপণ্ডিত এসে কমেন্ট করবে, এবং কিছু কিছু আছে যাদের ওই যে স্বার্থে ব্যাঘাত ঘটছে, যাদের কিছু করতে পারছে না, আপনাদেরকে ঠকাতে পারছে না, ধোকায় ফেলতে পারছে না, যার কারণে তাদের একটু জেলাসি হবে, তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে, এই কারণেই তারা এই কাজগুলো করে থাকে, ইনডাইরেক্টলি হলেও করে থাকে। আজকে একজনে ওই যে আমার গতকালকে লাইভ যখন আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, যে উনি লিখেছেন বাচাল বেশি কথা বলি। তো আমি কমেন্টে, কারণ আমি জানেন স্ট্রিক্ট মানুষ, একটু মানুষ, তো আমি লিখতে চেয়েছিলাম যে আপনি গাধা, কেন আপনি গাধা না হলে আমার বাচালের পেঁচাল শুনতে এখানে আসতেন না। তো আর বলি নাই একটু মজা করে বললাম আপনাদের সাথে, ওকে আর বলি নাই, আমি তাকে রিমুভ করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল থেকে, যে এই ধরনের ফালতু লোক আমার দরকার নাই। ইভেন এইখানেও, আমার এখানেও যদি আমার পোস্টে যদি কেউ চলে আসে এরকম এরকম কমেন্ট করে, আমি ব্লক করে দিই। কারণ আমার মানে পোটেনশিয়াল বোঝার মতো, আমাকে বোঝার মতন 10 জন লোক থাকলে আমার এনাফ। ওই 10 জন অন্তত ক্ষতির থেকে বেঁচে যাবে, ওই 10 জন অন্তত কিছু না কিছু বেনিফিশিয়ারি হবে। তো এখন আসুন, আপনাদের আজকে যেহেতু এই বিষয়গুলো আলোচনা করলাম, আরও করব, তো এর ভিতরে আপনাদের কিছু স্টক আমি দেখি। জেএমআই সিরিজের কথা বলেছেন, জেএমআই হসপিটালের কথা বলেছেন, মোবিল যমুনার কথা বলেছেন, এগুলো আমি সময় সুযোগ করে দেব। এর ভিতরে আজকে আপনাদের কিছু স্টকগুলো আপনাদেরকে দেখাই দেই। জেএমআই হসপিটাল, দেখুন এই দুটোটা ক্যান্ডেলগুলো এখনো ক্যান্ডেলগুলো দুর্বল, কিন্তু হিস্টোগ্রামের বার কিছুটা কিছুটা পরিবর্তন চলে আসছে, এবং কিছু কিছু যে এম আই জেএমআই হসপিটালটা দেখুন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, বেশি আর হবে না। এখন এই সপ্তাহের ভিতরে বা নেক্সট উইকের দিকে কিছু একটা পরিবর্তন দেখা যাবে। তো 54 টাকা আছে এটা, এবং একটা সাপোর্ট ক্রিয়েটেড জায়গা আছে এখানে, হিস্টোগ্রামের বার কিছুটা হালকা হয়ে আসছে। খুব সম্ভবত নেক্সট উইকের দিকে এগুলোর পজিটিভ সাইন চলে আসবে। এখন আসলে আপনাদেরকে প্রিপারেশন, যে জায়গাটা প্রিপারেশন, অ্যাডভান্স প্রিপারেশনটা দেখতে হবে। অ্যাডভান্স প্রিপারেশনটা দেখতে হবে, যে সে যদি মুভমেন্টে আসে আমাকে কোথায় কোথায় আমাকে প্রিপার এক্সিকিউশনের প্রিপারেশনটা আমাকে নিতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা আসবে 63 টাকা 64 টাকা থেকে, এটা কোনো সাপ্লাই না, সাপ্লাইটা টোটাল সাপ্লাইটা আসবে আপনার এই অলমোস্ট 68 থেকে 70 টাকা। এটা হচ্ছে যে জেএমআই হসপিটালটা। এরপর জেএমআই সিরিজটা, এইটার ক্যান্ডেলটা জেএমআই হসপিটালের চেয়ে একটু পজিটিভ, এবং একটু পজিটিভ বলতে একটু না, অনেক পজিটিভ, অনেক পজিটিভ। আপনাদেরকে আমি বলেছি যে একদম বটম সাইড থেকে যখন মানে রানের দিকে যায়, তখন যে ক্যান্ডেলটা আমি সবসময় খুঁজি, এটা শুধু স্টকের ক্ষেত্রে না, ইন্ডেক্সের ক্ষেত্রেও যে জিনিসটা খুঁজি, আমার কিন্তু ইন্ডেক্সে এই ধরনের ক্যান্ডেল এখনো পর্যন্ত শো করেনি। তো এই কারণে সাইডওয়েজটা আপনাদেরকে একটু চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। তো এখন দেখেন এই ক্যান্ডেলটা, আমি অ্যানবয়ের একটা বড় ধরনের বিশ্লেষণ দিব, একটু ওয়েট করেন। আমার মাথায় আছে এটা, যেহেতু আপনার অনেকেই ওই তাদের লোনের বিষয়ে কথা বলছেন, ডিভিডেন্ডের ডিক্লারেশন, এটা নিয়ে আমি একটু আলোচনাও করেছিলাম। তো সেই বিষয়টা আরও ক্লিয়ার করব আপনাদেরকে। তো এখন জেএমআই সিরিজটা, এটা আপনার মোটামুটি 99% শিওর ধরেন এটা রোববার থেকে মুভমেন্টে চলে যাবে, সেম অ্যাজ ইট ইজ
শুরুতে কোনটার কথা বলেছি মনে আছে? বলেন তো দেখি কেউ একজন কমেন্ট করে আমাকে, যে শুরুতে আমি কোনটা পজিটিভ একটা স্টকের কথা বলেছি, সেই কথাটা একটু কমেন্টে জানান। এই সেম অ্যাজ ইট ইজ ওইটা, জিএমআই সিরিজটা একজনে কমেন্ট করেন, তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি কোন শেয়ারটা সিমিলারিটি আছে এই জিএমআই সিরিজের সাথে। তো এটা একটা পজিটিভ সাইডে আছে এবং ক্যান্ডেলটাও ভালো করেছে। কেউ এখনো ইয়ে করেননি না, আনসার দেননি। আচ্ছা আমি বলে দিচ্ছি, আপনারা হয়তো লিখতে একটু ইয়ে হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলের একটা ইয়ে দিয়েছিলাম, সেটার যে ক্যান্ডেলটা একটু ভিন্নধর্মী, কিন্তু এটার যে ক্যান্ডেলটা চমৎকার একটা ক্যান্ডেল, এটা রোববারেই ভালো একটা মুভমেন্টে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে জিএমআই সিরিজটা, নট হাসপাতাল। হাসপাতালটা হয়তো আরও একটা দুইটা দিন আহ, ঘুরতে পারে, বা রোববারে তার এই ধরনের সিগন্যাল দিতে পারে। বিএসসিটা যে জায়গা আছে, ভালো জায়গা আছে। বিএসসিটাও বেশ পোটেনশিয়াল শেয়ার আপনারা জানেন, এবং এটার বিএসসিটার একই টাইপের ক্যান্ডেল এখনো আসতেছে না। বিএসসিটা একটু একটু এটা ভারী শেয়ার, তো বিএসসিটা তখন 100 টাকার ইয়ে ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, এটা 12-13 সালের দিকে এটা 100 টাকার, 10 সালে এটা 100, তখন 10 সালে সবই 100 টাকা ফেস ভ্যালু ছিল। হ্যাঁ বিএসসি, এই তো অনেকে লিখেছেন। তো এখন এই শেয়ারটার এইরকম অবস্থানে আছে। এরপরে আমি আরেকটা শেয়ার, হ্যাঁ রাইট, রিয়াজুল ভাই ধন্যবাদ আপনাকে। মামুন ধন্যবাদ তোমাকে। আহ, রেভেল আকন্দ ধন্যবাদ সবাইকে যে সঠিক আনসারটা দিয়েছে। তো এখন তাহলে এমজি মোবিল জো ইয়ের থেকে আপনার সিরিজটা, জেএমআই হসপিটালিটি সিরিজটা একটা চমৎকার জায়গায় চলে আসছে। আচ্ছা, এরপরে চলে যাই আমি আরেকটা শেয়ারে, সেটা হচ্ছে মোবিল যমুনার কথা বলেছেন, এমজেএল। তাহলে আমি ওই যে যমুনা অয়েলের কথাটা যেটা বলেছি, যে ভাই উনি লাইভে আসছেন কিনা জানি না, যে উনি একটু মন খারাপ করেছেন মোবিল যমুনাটা কেন দিই নাই, ওইটা কারণে যেটা আমার মুভমেন্ট কম, বা ওইটা মানে আপনারা বেনিফিশিয়ারিটা কম পাবেন, সেই জায়গা থেকেই আমি ওইটা দেইনি। মোবিল যমুনা অয়েলটা ইচ্ছাকৃতভাবে দেইনি। তারপরে যেহেতু আপনি বলেছেন, আমি পরবর্তী ভিডিওতে দেবো। আচ্ছা, এমজেএল মোবিল মোবিল যমুনার দেখেন অলমোস্ট তিনোটা যা ক্যান্ডেল করতেছে হ্যামার ক্যান্ডেল করতেছে। হ্যাঁ, এই হ্যামার ক্যান্ডেল করতেছে, পজিশন আসতেছে, কিন্তু মুভমেন্ট তেমন একটা লক্ষণ এখনো পর্যন্ত দেখছি না। এবং সে একটা জায়গা থেকে মাত্র কিছুদিন আগে ঘুরে এসে এখন একই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করে মোবিল যমুনাটা ঘুরতেছে। আমি একটু ভিতরগত দিকটা দেখলে আর একটু ক্লিয়ার আপনাদেরকে ক্লারিফাই করতে পারবো। সেই জায়গাটা এমজেএল বিডি মোবিল যমুনা, তার ইপিএস ভালোই, খারাপ না, ইপিএস ভালো। কিন্তু দেখেন তার একটু দুর্বলতা মানি ফ্লোটা যেটা দিয়ে সে বিজনেস রান করে, সেখানে একটু দুর্বলতা আছে। এখানে ইনস্টিটিউট কিছু, এই ইনস্টিটিউট এটা কোনো ফ্যাক্টর না। তবে এখানে ফরেন বিনিয়োগকারী প্রচুর ছিল, ভালো একটা কোয়ান্টিটি ফরেন বিনিয়োগকারীর কাছে ছিল। অনলি 0.3% ওরা সেল আউট হয়েছে। হ্যাঁ, হয়তো বা এই কারণটাতে। আচ্ছা, ইপিএস এর দিকে দেখি, ইপিএসটা একটু কম আছে, একটু দুর্বলতা তার এই দিকে প্রকাশ করছে, তেমন একটা বেশি না, সামান্য। যার কারণে মোবিল যমুনাটা আমার মনে হয় একটু স্লো আছে। ঠিক আছে, মোবিল যমুনাটা মুভমেন্টে আসে না। আচ্ছা, গত বছর কত পার্সেন্ট দিয়েছিল? 52% ক্যাশ দিয়েছিল গত বছর, 52% ক্যাশ। তো সেই অনুযায়ী এবার হয়তো একটু কিছু কমও আসতে পারে। তো কম আসার হয়তো বা এইসব ভিতরগত কিছু কারণে স্লো আছে। কিন্তু একদম যে খারাপ শেয়ার, বা মানে ফান্ডামেন্টাল না, ফান্ডামেন্টাল শেয়ার, তো একদম যে খারাপ হবে তা না। যে জায়গাটা আছে, প্রাইসটা খুব ভালো জায়গা আছে, মুভমেন্ট না আসলেও আপনার হারানোর কিছু নাই। মুভমেন্ট হয়তো বা এসেও যেতে পারে, কারণ যখন মার্কেট রান করবে সে কিছু না কিছু তো ইউটার নিবেই মোবিল যমুনাটা, যেহেতু এটা ফান্ডামেন্টাল শেয়ার। এমন না যে দুর্বল কোম্পানি অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, ওই রকম কিছু না। ওফ, হোয়াট হ্যাপেন? তো
MJL। এখন দেখুন মোবাইল যেমন এটা যদি মুভমেন্টে আসে তাহলে কি হতে পারে সেটা আমরা একটু দেখব। একদম সাপোর্টটা চমৎকার আছে, কিন্তু এই কেন বাড়তেছে না এবার দেখুন। এই মৃদুল দা সাবমেরিনের বিশাল আলোচনা করছে, একদম শুরুটাই আলোচনা হয়েছে সাবমেরিন দিয়ে। জি, আপনি অনেক পরে অ্যান্সার দিচ্ছেন, দেরি করে ফেলছেন আপনি, মনে হয় আনসার দিতে অনেক ইয়ে হয়ে গেছে। তো এখন দেখুন এই যে মোবাইল যমুনাটা দেখুন কেন সে বাড়তে পারতেছে না। এইটা আপনাদের উদাহরণ দিয়ে ইন্ডেক্স দিয়ে মনে আছে যে 400 5000 5600-র কাছাকাছি যখন যাচ্ছিল ওইখানে উপরে যেতে পারছিল না। উপরে, হ্যাঁ পিপিএলটা দেবো একটু পরে দেবো। তো উপরে যাচ্ছিল না, ঠিক মোবিল যমুনাটারও এই জায়গায় উপরে কিছু সেল প্রেশার আসে 100 টাকা, 102-3 টাকার ঘরে। এইটা ওভারকাম করতে পারছে না। একবার করেছিল সম্ভবত, একবার 103 টাকা, ওই যে ওইখানে ধাক্কাটা খেয়েই আবার ফিরে আসছে। এখানে কিছু বিনিয়োগকারীর হয়তো এক্সিকিউশন হয়েছে যার কারণে ও উপরে যাচ্ছে না। এখন দেখা যাক সে ডিভিডেন্ড যখন ডেটটা আসবে তখন হয়তো বা একটা মুভমেন্ট আসবেই সুন্দর। হ্যাঁ, আচ্ছা এবার আমি এনভয় টেক্সটাইলের যে বিষয়টা নিয়ে আপনারা অনেক ভাবে বলতেছেন সেটা আমি একটু বিশ্লেষণ করে দিই। এনভয় টেক্সটাইলের ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়ে ফেলেছে, এটা নিয়ে আমি বলেছি যে এই যে 63 টাকা, অলমোস্ট সে এখান থেকে কত থেকে 40 টাকা থেকে ধরেন 50%-এর একটা গেইন করেছে। এখন গেইন করে সে ডিক্লারেশন দিয়েছে, 35% ক্যাশ দিয়েছে। এরপর আবার আরেকটা নিউজ আসছে। তো এইখানে যারা ক্যাপিটাল গেইন করে তারা কিন্তু ডিভিডেন্ড অ্যাকসেপ্ট করে না। এখন তারা কি করছে, এখান থেকে বেরিয়ে গেছে। এখন যে নিউজটা আসছে, আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলে আসি যে নিউজ টু সেল, রিউমার টু বাই। এখন এই নিউজটা দিয়ে যদি একটা টানও দেয় এটা স্টেবল হবে না। আমার ধারণা, এটা আমার প্রেডিকশন, প্রিভিয়াস হিস্ট্রি থেকে আমি প্রেডিকশন করছি, ঠিক আছে? তো ও লোন পাবে, যা পাবে না পাবে, লোন পাওয়া কি ভালো জিনিস নাকি বলেন? আপনি আবার আপনার ক্যাশ টাকা খরচ করতেছেন সেটার যে আনন্দ, আর হাওলাত করে অনেক টাকা খরচ করা কি একই জিনিস? সে একটা লোন পাবে, সে লোনটা কি পজিটিভ না নেগেটিভ আপনি সেটাও দেখবেন। লোন পেয়েছে বলেই যে সে অনেক কিছু হাসিল করতে পারবে, সেই সে লোনটা দিয়ে বিজনেস করে অনেক কিছু করতে পারবে সেটা কিন্তু গ্যারান্টি নাই, ঠিক আছে? 30% ক্যাশ দিয়েছে, জি ওমর ভাই। তো এখন আপনাদেরকে মনে রাখতে হবে সে বড় একটা লোন পেতে যাচ্ছে। সেই লোনটা তার পজিটিভ না নেগেটিভ হবে তার পারফরমেন্সের উপরে, কাজের উপরে, বিজনেসের উপরে। সেটা লোনের টাকা আর আপনার নিজের পকেটের টাকা, দুইটার মধ্যে ভিন্ন চিত্র আছে। শুধু নিউজ পড়লেই নিউজের ডেপথ বা ভিতরের বিষয়গুলো আপনাকে যদি অনুধাবন না করতে পারেন তাহলে এই নিউজের ভিতরে আপনি কিন্তু ফাঁদে পড়লে ফিউজ হয়ে যাবেন, ঠিক আছে? একটা নিউজ দিয়েছে একটা নিউজ দিয়েছে এখন এই জায়গাতে অবশ্যই নিউজের বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। নিউজের ভিতরে একটু মাথায় রাখতে হবে যে লোন পেয়েছে এনভয় টেক্সটাইল। এখন লোন পেয়েছে সে ফ্রি টাকা পায় নাই, বা মানে অন্য কিছু থেকে টাকা আসে না, টাকাটা আসছে লোনের অ্যাগেনিস্টে তাকে ইন্টারেস্ট দিতে হবে। লোনের অ্যাগেনিস্টে তার ফিক্সড অফ টাইম বেঁধে দেওয়া হয়েছে, টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, এই টাইমের ভিতরে আমার টাকাটা রিটার্ন করতে হবে উইথ ইন্টারেস্ট। তাহলে বুঝতে পারছেন যে লোন পেয়েছে বিধায় আপনি খুশিতে বাগবাগুম হয়ে গেছেন, এটা আকাশ ছোঁয়া হয়ে যাবে, পাতাল হয়ে যাবে। এই ধরনের চিন্তাভাবনা আপনারা থেকে বেরিয়ে আসুন। লোন পেয়েছে বিধায় সে ভালো করবে এমনটা না, সে অলরেডি একটা গেইন করেছে। এখন নিউজ আসছে হয়তোবা একটা আপ করে হয়তোবা এক্সিকিউশন নেবে যারা আটকা আছে, এই ধরনের। আর আপনাদেরকে বলেছি যে নিউজ পোর্টাল যেগুলো আছে শেয়ার মার্কেট কেন্দ্রিক, এদেরকে কখনোই বিশ্বাস করবেন না। এরা রিউমার ছড়াইতেও দেরি হয় না, নিউজ ছড়াইতেও দেরি হয় না, ঠিক আছে? আপনি আপনার বিবেচনা খাটিয়ে যে এই নিউজটা আসছে কি হতে পারে, হ্যাঁ এ আসছে, আমি উপরে আটকা আছি, আমি ভুলে কিনে ফেলেছি 62-63-তে, আমি সুযোগ পেলে আমি বেড়ে যাব, আমার জন্য আরও 400-র মধ্যে আরও 350 স্টক আছে, ঠিক আছে? আমি ওই দিক থেকে একটা পোটেনশিয়াল শেয়ার স্টকে ঢুকে সেখান থেকে আমি কিছু এনজয় করব।
প্রফিট করব, ঠিক আছে? তো আমি আমাকে অনেকে নিউজ বলে, অনেকে বলে, আমি এগুলো মাথায় নেই না, শুনি এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, কেননা আমার যেহেতু বেসিক বিষয়গুলো আমার জানা আছে, আমার নিউজের প্রয়োজন হয় না। হ্যাঁ, নিউজটার সাথে আমি কম্পেয়ার করি, হ্যাঁ আমাকে একটা লোকে বলেছে এই স্টকটা ভালো হবে, আমি দেখি যে পজিশনটা কোথায় আছে, তার কি আসলে কি ভালো হওয়ার মতন যোগ্যতা আছে কিনা বা ভালো জায়গা আছে কিনা, এগুলো আমাকে বিবেচনা করতে হবে। আর এমন একটা মার্কেট, এখানে আপনাকে পুঁজি সেভ করে, এমন না যে আমি সব জানতা শমশের দেখে আমি বহু কিছু আহ, আহ, ইয়ে করে ফেলতে পারি। জহিরুল হক ভাই, আমার কোন কথাটা আজে বাজে লেগেছে আপনি একটু জানাবেন, না হয় আপনি এখান থেকে গেট আউট হয়ে যান, ঠিক আছে? আমার এখানে কোন কথাটা আজে বাজে লেগেছে আপনি সেটা, সবাই বিরক্ত বোধ করে না, আপনি বিরক্ত বোধ করেন, সবাই বিরক্ত বোধ করলে সবাই বলতো, এটা আপনি বলেছেন, আপনি বিরক্ত বোধ করছেন, আপনি ইউ ক্যান লিভ নাও ফ্রম হিয়ার, ওকে? যারা এই বিরক্তের কথা আপনি বলেছেন, আর কেউ বলেনি, ঠিক আছে? সো ইফ ইউ ডোন্ট লাইক মাই program, you can leave from here, understand? Don't repeat again like comment, okay? তো এনভয় টেক্সটাইলটার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছি, ঠিক আছে? এটা এমন একটা সেন্সিটিভ, আমি যেভাবে বিশ্লেষণ করে কথা বলি এগুলো আপনাদের জন্য পজিটিভলি বলি। তো আপনাদের যাদের ধৈর্য নাই আপনারা চলে যেতে পারেন, যাদের ধৈর্য নাই, ঠিক আছে? আমার নিজের খেয়ে আপনাদের জন্য কষ্ট করছি, আপনারা যেন বিপদে না হন পড়েন, আপনারা যেন বুঝতে পারেন, শিখতে পারেন, সেই জায়গা থেকে কাজ করছি। সো বাজে কমেন্টকারীকে আমি কখনোই অ্যালাউ করব না এবং এখানে রাখবো না। আর সবাইর কথা বলবেন না, আপনি আপনার কথা বলুন, সবাইর কথা বলবেন না, যে সবাই বিরক্ত, বিরক্ত আপনি হলে আপনি চলে যাবেন, ঠিক আছে? সবাইকে মাখিয়ে কথা বলবেন না, এই জিনিস থেকে বেরিয়ে আসুন। তো অ্যানভয় টেক্সটাইলের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, তাই না? আপনারা অবশ্যই অ্যানভয় টেক্সটাইলের যে নিউজটা এসেছে এটা আমি আপনাদেরকে ভেঙে বলে দিয়েছি। আচ্ছা, এএমসিএল প্রাণের কথা এক ভাই বলেছেন, এএমসিএল প্রাণ, এএমসিএল প্রাণটা দেখুন, এএমসিএল প্রাণটাও কিন্তু আপনারা জানেন যে আহ, এই শেয়ার মার্কেটের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এএমসিএল প্রাণের পণ্য নাই কোথাও, এমন কোনো মানে এমন কোনো গ্রাম বা গঞ্জ বলেন, একদম মফস্বল শহর বলেন, সব জায়গায় প্রাণের ইয়ে আছে। এবং দেশের বাহিরে, দেশের গণ্ডির বাহিরেও তাদের প্রোডাক্ট আছে। তার মানে এমসিএল প্রাণটা ফান্ডামেন্টালি কতটুকু স্ট্রং সেটা আপনারা অনুধাবন করতে পারছেন, ঠিক আছে? এখন এমসিএল প্রাণের একটা বিষয়, কিছু জিনিস আছে যে ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট কেন কম হয়, যেগুলো আপনার এমসিএল প্রাণের বিষয়গুলো হচ্ছে, তারা ডিভিডেন্ড বেজ অনেক শেয়ার আছে, এগুলো মুভমেন্ট একটু কম থাকে, ঠিক আছে? এবার আমি এই যে যে চিত্রটা দেখছেন এএমসিএল প্রাণ, একদম ভালো একটা পজিশন, ভালো একটা অবস্থান। এবং আপনারা আহ, দেখুন নিচের যে অবস্থানটা, সেটা হচ্ছে হিস্টোগ্রামের বারটা আপনাদেরকে দেখাই, দেখুন একটা, ওফো, আচ্ছা হিস্টোগ্রামের বারটা দেখুন, আচ্ছা হিস্টোগ্রামের বারটা দেখুন, এই যে সিগন্যাল চলে আসছে, ঠিক আছে? এএমসিএল প্রাণের মানে সব ইন্ডিকেটর ওকে আছে, সব ইন্ডিকেটর ওকে আছে, এবং কোম্পানি হিসাবে বেশ ভালো একটা কোম্পানি, এবং তার যে ক্যান্ডেল এবং যে হিস্টোগ্রামের বারটা চমৎকারভাবে পজিটিভে আসছে। তো এইখান থেকে মাত্র 231 টাকা, 231 টাকা থেকে
এখন 238 টাকা পর্যন্ত আসছে, ঠিক আছে। 231 টাকা থেকে 238 টাকায় আসছে, বেশ ভালো অবস্থানে আছে। এটার যদি ব্রেকআউট হয়, এটার 253 টাকা যদি ব্রেকআউট করতে পারে এএমসিএল প্রাণ, তাহলে তার গন্তব্যটা আরও বেশ উপরের দিকে। সেই উপরে কোন জায়গাটা সেটা আমরা একটু ফাইন্ড আউট করব। অত বেশি উপরে নাই, মানে 270 টাকা। তাহলে 238 টাকা থেকে 270 টাকার একটা ফ্ল্যাকচুয়েশন আমরা পাবো এটার, এই এএমসিএল প্রাণ নর্মালি। এবার আমরা একটু তার ভিতরগত দিকটাতে একটু ঢুকবো, যে ভিতরগত দিকটাতে ঢুকবো, যে গত বছর কি ডিভিডেন্ড দিয়েছে বা ইপিএসটা কেমন এসেছে, এবং সে আহ, এই যে 238 থেকে 270, এটা কনফার্ম আপনার এএমসিএল প্রাণটা, ঠিক আছে। এটুকু মোটামুটি বাজার যদি যে সাপোর্ট করে, বৃহস্পতি সোম মঙ্গলবারের যে বাজারটা 50-50 ক্যান্ডেল করেছে, আর 50-50-র মধ্যে পজিটিভটা আমি কোনটা নিয়েছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টকগুলোর একটা ওয়েভ সৃষ্টি হয়েছে এই জুন ক্লোজিংয়ের, এই এই যে অক্টোবর মাসটাতে একটা প্লে করবে, এই ধরনের একটা মুভমেন্ট দেখছি, ঠিক আছে। সেই সাথে আরেকটাও কথা বলি, যে ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারগুলোর থার্ড কোয়ার্টার আসবে, রিমেম্বার ইট। ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারগুলোর থার্ড কোয়ার্টার, এর সাথে সাথে জুনের আসবে ডিভিডেন্ড, আর ডিসেম্বর আসবে থার্ড কোয়ার্টার। তো যাদের হাতে ডিসেম্বর ক্লোজিংয়ের স্টকগুলো আছে, তা আপনারা আপনাদের স্টকগুলোর প্রিভিয়াস সেকেন্ড কোয়ার্টারগুলো মিলিয়ে দেখবেন তার বর্তমান পজিশনে আসলে কি হতে পারে। এর ভিতরে যদি ধরেন কোয়ার্টার ঘোষণার আগে আগে, থার্ড কোয়ার্টার ঘোষণার আগে আগে যদি ক্রেজ হয়, আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রফিট টেকিং করে, বা আপনারা একটু সাইডওয়েজে থেকে একটু ওয়েট করার, যে ইপিএসটা দিয়ে দেখ তারপর আমরা দেখব। তাহলে আমি এমসিএল প্ল্যানের ইয়েটা দেখি, এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো আমি বলে ফেলবো। এমসিএল প্রাণ, এমসিএল প্রাণের লাস্ট দুইটা ইপিএস খারাপ দেখিয়েছে, ঠিক আছে। এমসিএল প্রাণ, হ্যাঁ, লাস্ট দুইটা ইপিএস খারাপ দেখিয়েছে। গত বছর 32% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে, এবং সবচেয়ে মারাত্মক যে এফেক্টিভ জায়গাটা সেটা হচ্ছে তার মানি ফ্লোটা, যেটা দিয়ে সে বিজনেস করে সেটা মাইনাস আছে, সেটা 6 টাকা 10 পয়সা মাইনাস আছে। এবার দেখেন ইপিএস কত আছে, আগে ছিল 1 টাকা 46 পয়সা, থার্ড কোয়ার্টারে আসছে 1 টাকা 37 পয়সা, ঠিক আছে। অলমোস্ট 9 পয়সার মতন কম এসেছে, ঠিক আছে। 9, হ্যাঁ, 46, 36, 46, হ্যাঁ, 9 পয়সা কম এসেছে। আবার এদিকে দুইটা কোয়ার্টার মিলে যদি আমি ক্যালকুলেশন করি, সেটা এমন একটা এফেক্ট হয়নি 1 পয়সার, কিন্তু মানি ফ্লোটা যেটা দিয়ে সে বিজনেস ইয়ে করে, তার মানে সে দায় দানা দিয়েই চলছে, সেটা হচ্ছে ব্যাংকের সাথে অ্যাগেনিস্ট 16 টাকা 39 পয়সা। আপনারা মেজারমেন্ট করে দেখেন যে 16 টাকা 39 পয়সা তার ছিল, টাকা পাওয়ার ছিল, মানে বিজনেসের রান করার জন্য, সেখানে সেটা গিয়ে এখন দায় দেনার মধ্যে 6 টাকা 10 পয়সায় চলে আসছে। সেই জায়গা থেকে, হ্যাঁ, কুয়েত আছে, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, এই সব, এই ইন্ডিয়া সহ নেপাল, ভুটান, ইয়েতে এই এমসিএল প্রাণের ইয়ে আছে, প্রপন্ন আছে। তাহলে প্রাণের দুর্বল জায়গাটা কোথায় আমরা ফাইন্ড আউট করতে পারছি, বুঝতে পারছেন এবার। সে অতটা মুভমেন্ট নাও করতে পারে, মানে প্রাইস যেটা মুভমেন্ট ওরকম নাও করতে পারলেও অন্তত এখান থেকে যেটা 238 আছে, 250-52 যেই ব্রেকআউটের জায়গাটার ক্যালকুলেশন করছি, সেই পর্যন্ত অন্তত নিশ্চিত যাবে মার্কেট ফেভারে থাকলে। আর ডিভিডেন্ডের হিসাবটা এখন যেহেতু একটু ইপিএস কম, এদিকে তার মানি ফ্লো কম একটু হয়তো বা, তবে ফান্ডামেন্টালি সে অবশ্যই স্ট্রং একটি কোম্পানি। এগুলো তার এইসব দায় দানা এগুলো থাকবেই এসব বড় বড় কোম্পানির, সেই জায়গা থেকে কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায় বের করলাম, তার মানি ফ্লোটার একটু দুর্বল আছে, আর ইপিএস দুইটা কোয়ার্টার একটু কম আসছে, ঠিক আছে। তাহলে এএমসিএল প্রাণ ব্যাপারে আপনাদের একটু ধারণাটা ক্লিয়ার হয়েছে। এবার আরেক ভাইয়ের একটা স্টক, একটু ভালো ভালো স্টকের যেগুলো আপনারা বলছেন, আইপিডিসি জুন ডিসেম্বর ক্লোজিং এবং ফান্ডামেন্টাল নো প্রবলেম। হাবিব হাবুল্লাহ মির্জা ভাই, আপনার ওইটার জন্য আইপিডিসি নিয়ে টেনশন করবেন না। মোস্ট ফান্ডামেন্টালসের আসলে হয়তো 20 টাকা নামবে,
20 টাকা থেকে আবার সে রান করবে। আচ্ছা, কেপিসিএল, কেপিসিএল এটা পাওয়ার সেক্টর, কিন্তু কেপিসিএল এর মনে হয় একটু দুর্বলতা আছে কিছু। সিএল দেখি একটু, আমি ভিতরটা দেখি, হ্যাঁ দুর্বলতা আছে। ক্যান্ডেল বা ওর যে পজিশন, আপনারা জানেন যে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় পাওয়ার সেক্টরে তাদের বেশ ইনভেস্ট ছিল। এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তাদের অনেক মালিকানা জায়গা পলাতক। যেমন ওরিয়ন ফার্মার কথা বলি, ওরিয়ন ফার্মা কিন্তু খারাপ শেয়ার না। ওরিয়ন ফার্মা মোস্ট ইম্পর্টেন্ট একটি শেয়ার, অনেক শক্তিশালী কোম্পানি, কিন্তু ওই যে পলিটিক্যাল কারণে, যতটুকু আমি নিউজ পেয়েছি ওরিয়ন ফার্মাটার সাথে আপনার যে এই আলোচনাটাও করে ফেলি, যতটুকু আমার মানে ভিতরগত কিছু তথ্য পেয়েছে যে তারা এবার ডিক্লারেশন দিয়ে ফেলবে। তো ভালো একটা জায়গা আছে, যেখানে আছে এখান থেকে 40-45 টাকার ঘর অনায়াসেই আপ অ্যান্ড ডাউন হয়েছেও, আবারও হবে। এরপরে যদি ডিভিডেন্ড দেয় তাহলে 60-65 টাকা পর্যন্ত ওটার আছে, জায়গা আছে, ঠিক আছে। তো এখন কেপিসিএলটা দেখেন, কেপিসিএল এর কথা যে ভাই বলছেন যে এটার দুর্বলতার দিক থেকে হল্ট করেছে, একটা হল্ট করেছে ঠিক আছে, কিন্তু হল্টের আগে চিন্তা করতে হবে যে কতটুকু সে ফেলেছে। অনেক নিচে ফেলে তারপরে হল্ট করেছে, এখন হল্ট করাতেও আপনার কিনা দামে আসেনি, আমি নিশ্চিত আপনার কিনা দামে আসেনি। আচ্ছা, আমি একটু ভিতরগত দিকটা দেখে তারপর আমি এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা করব কেপিসিএল এর। কেপিসিএল এর কেপিসিএল হল্ট, দেখুন কেপিসিএল এর গত বছর 10% ক্যাশ দিয়েছে। আচ্ছা, পজিটিভ কিছু আছে, পজিটিভ কিছু আছে। ইপিএস সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ভালো দিয়েছে, এবং ক্যাশ যেহেতু 10% দিয়েছে। আর এদিকে ইনস্টিটিউট, এটা আমি কেয়ার করি না, এটা প্রতি মাসে তাদের যে গিরগিটির মতো রং বদলায়, এই মাসে কিনছে ওই ঠিক 30 তারিখ 31 তারিখের দিকে সেল দিয়ে পরের মাসে আবার দেখা যায় বেচে দিয়েছে। এগুলা ইনস্টিটিউটের ফাইজলামি থাকবে। আচ্ছা, এখানে অনেক রিপোর্ট আছে, অনেক লম্বা ইতিহাস আছে। তো আমি থার্ড কোয়ার্টারটা একটু দেখবো, থার্ড কোয়ার্টারটা দেখলে আমার আচ্ছা এটার ইপিএস থার্ড কোয়ার্টারের নিউজটা, এই যে এই পেয়েছি 5 পয়সা অ্যাগেনিস্ট। আচ্ছা, পজিটিভ কোনটা দেখেন, এই যে কেপিসিএল এর, হ্যাঁ 10 পয়সা মাইনাস থেকে 5 পয়সা, তার মানে 10-5-15 পয়সা সে রিকভারি করেছে। 10 পয়সা আগে মাইনাস ছিল, এখন 5 পয়সা প্লাস হয়েছে, তার মানে সে মাইনাসটাকে রিকভারি করে 10 পয়সা প্লাস হয়েছে, ঠিক আছে। তো এখন এইখানে যেহেতু 10 পয়সা মাইনাস, তার মানে সে 15 পয়সা রিকভারি করেছে, তাহলে কেপিসিএল এর একটা মুভমেন্ট আমরা পাবো। যাদের আছে তারা একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। এবার আমি চলে যাব সরাসরি গ্রাফে, তার কেপিসিএল এর গ্রাফে চলে যাব। এবার একটু ক্লোজ করে নেই, দেখুন একটা হল্ড করেছে, ঠিক আছে। এর ব্রেকআউটটা, ব্রেকআউট না, এখানে সাপ্লাই, প্রচুর সাপ্লাই, সেটা হচ্ছে 13 টাকা থেকে 14 টাকা 70-80 বা 15 টাকা পর্যন্ত। 13 থেকে 15 এই ঘরটা আমি মোটামুটি আমার ইপিএস সাইটটা দেখে বা তার ডিক্লারেশনের যে টাইমটা আসবে সেই পর্যন্ত আমি এতটুকু বলতে পারি যে 1280তেও কিছু সাপ্লাই আছে, এদিকে একটু ধাক্কা খাবে, আপ অ্যান্ড ডাউন হবে 1280 থেকে 1480 পর্যন্ত বা 1490 পর্যন্ত। 1280 থেকে 1490 পর্যন্ত এটার একটা ধাক্কাধাক্কি চলবে। আর যদি সে হলটা যেভাবে দিতেছে, কিছু কিছু স্টক তো হয় এরকম যে টানা হল দিয়ে উঠে, সেইটা যদি সে করতে পারে তাহলে অন্য কিছু হতে পারে, চিত্র হতে পারে। বাট আপনি কেয়ারফুল থাকবেন যে এই জায়গাটাতে, যে 1280 থেকে 14 পর্যন্ত সে 1490 পর্যন্ত একটা ধাক্কাধাক্কি চলবে। এই হলটা হয়তো আর একটা দিন দিবে, 2-4 দিন। আপনাদের মনে আছে যে কিছু কিছু বিষয় আমি শিখিয়েছি যে হল যখন দেয় 1টা 2টা 3টার পরে কিন্তু একটা টেনশন থাকে, 3টা 4টা ওভার করলে তখন টানা হল্ট হতে থাকে। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। তো আচ্ছা, যাদের কাছে আমি একটু মুখস্থ কিছু স্টকের কথা বলে দেই। যাদের কাছে ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড, আইবিপি, তারপরে একমিপিএল, এই জাতীয় যে শেয়ারগুলো এই রেঞ্জ যেগুলোতে ঘুরতেছে, এই 1 মাসের ভিতরে একটা ভালো মুভমেন্ট আসবে সবগুলোর। কোনোটা 3 টাকা, কোনোটা 4 টাকা, কোনোটা 5 টাকা, এই ধরনের একটা মুভমেন্ট আসবে,
ঠিক আছে, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, তারপরে আইবিপি, বিডি থাই ফুড, মনে রাখবেন এই শেয়ারগুলো যেগুলো আছে এগুলা কিন্তু মানে ঘোষণা, এগুলা অলমোস্ট নভেম্বরের দিক পর্যন্ত ওদের ঘোষণার ডেটটা আসে। তো ওই ঘোষণার ডেট আসা পর্যন্ত আপনারা এই দেখবেন যে এগুলো, এই আমি যেভাবে বলছি যে অক্টোবর মাসে এগুলার এই মুভমেন্টটা আসবে, মানে 1-1.5 টাকার যেতে যেতে। এমনি তো বিডি থাই ফুড, ফুয়াং সিরামিকের চেয়ে ফুয়াং ফুডের মুভমেন্টটা একটু ভালো। তো এগুলো দেখা গেছে ফুয়াং ফুডটা 17-18 টাকার দিকে যাবে, ফুয়াং সিরামিকটা ওই দিকে যাবে, এই লেভেলটাতে। ফুয়াং সিরামিকের আমি মুখস্থ বলে দেবো আফিফ ভাই, কেননা এটা আমি আরও 2-3 বছর আগে ট্রেড করছি, এটার ট্রেড প্যাটার্ন আমার খুব ভালো জানা আছে। এটা খুব ধীরে ধীরে ধীর গতির শেয়ার। আমি 18 টাকা কিনে একবার লসে বিক্রি করে দিয়েছি পেরেশানি হয়ে, পরে আবার ঢুকেছে 22 টাকা পর্যন্ত, তখন 32 টাকা পর্যন্ত উঠেছিল। তবে ওই রেঞ্জে যাবে না এখন, ওই ওই রেঞ্জটা যাওয়ার মতন অ্যাবিলিটি নাই তার। তো এখানে মোটামুটি একটা জায়গায় ইয়ে হবে, ঠিক আছে। একটা হল দিয়েছে কেপিসিএল এই রেটেও নিতে পারেন, ভয়ের কারণ নাই। কারণ কি, সে এখনও যে জায়গা আছে এটা কেপিসিএল নেওয়ার মতন জায়গা আছে, ঠিক আছে ওমর ভাই। তো ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড, তারপরে এই যে গোল্ডেন সনও সেই সাথে, জাকির ভাই গোল্ডেন সন, এগুলোর মুভমেন্ট আসবে। এইগুলো ছোটো ছোটো এই যে শেয়ারগুলো আছে না, এগুলোর মুভমেন্ট আসবে, নো টেনশন। এগুলো দেখবেন যে রোববার থেকে ওই শুধু বিগ ক্যাটাগরির শেয়ারগুলো যে বাড়বে তা না, এগুলোও মুভমেন্ট আসবে। মার্কেটে একটা একটা রিদম পাবেন, এই রিদমের ভিতরে যারা যারা এগুলোতে আটকা আছেন চেষ্টা করবেন প্রফিট টেকিং করে বের হওয়ার চেষ্টা করবেন। এগুলো আসতে, যেমন আমার বিডি থাইটা আমি বলতে পারি যে আমার গ্রাফ বলতেছে যে 16 টাকা 70 80 90 পয়সা পর্যন্ত মুভমেন্টে আসবে। তো এখানে 14 70 80 15 টাকা আমি না দেখেই, কারণ এগুলো মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে, ঠিক আছে। তো 15 টাকার দিকে এগুলো গিয়ে 15 টাকা পর্যন্ত গিয়ে 3-4বার রিটার্ন এসেছে। তো ওইটা পার করবে এবার, এবার হয়তো বা সম্ভাবনা আছে। তারপরে ডিএসএসএল এর কথা বলি, ডিএসএসএল এই রানে সম্ভবত কারণ সে 11 টাকা 80 পয়সার দিকে কয়েকবার গিয়ে হিট করে 10 টাকা 80 পয়সা চলে আসছে, মানে প্রতি মাসে সে 1 টাকার গ্যাপ 10 টাকা 80 থেকে 10 টাকা 50 থেকে 11 টাকা 50-এ দিচ্ছে। এই যে রবিউল ভাই, এই যে আপনার ডিএসএসএল নিয়ে আলোচনা করতেছি। তো এই কায়সার ভাই, এই যে অ্যানভয়েটেক্সের বিস্তর আলোচনা করেছি, ওই যে যে লন্ডনের ব্যাপারে এগুলো বিস্তর আলোচনা করেছি। তাহলে আপনার খুব শর্টকাটে আমি অনেকগুলো স্টকের কথা বলে দিয়েছি ডিএসএসএল সহ, ঠিক আছে। এগুলো নিয়ে এখন মুভমেন্টে আসবে, আসলে যার যা সুইটেবল জায়গা থেকে আপনারা এক্সিট নেবেন, আমি যেভাবে শিখিয়েছি আপনাদেরকে ওই জায়গায়। যেমন ডিএসএসএলটা এবার কিন্তু আমি আপনাদেরকে উইদিন শর্ট টাইমে এগুলোর একটু ইয়ে করে দিচ্ছি। ডিএসএসএল বিডি থাই, আপনারা একটু নোট করে ফেলেন, আপনারা আমি তো আলোচনার মধ্যে করতেছি, তো আপনারা নোট করে ফেলেন। বিডি থাই ফুড, ডিএসএসএল, তারপরে ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, মুখস্থ হয়ে গেছে এগুলো, আমার একদম টোটালি মুখস্থ হয়ে গেছে এগুলো। আপনারা নোট করে ফেলেন সাথে সাথে। আপনারা যখন আমি আলোচনা করব আপনারা একটু কাগজ কলম রেডি রাখবেন, লিখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার আসুন এই যে এসপি সিরামিকের কথাটা দেখি। এসপি সিরামিক, কেপিসিএল, কেপিপি, আর হচ্ছে আরেকটা অ্যাসালম, এগুলো থেকে একটু সাবধান থাকবেন, কারণ এগুলো বড় মুভমেন্ট হবে না। ফেব্রুয়ারি মাসে এগুলো ডাবল রিডাবলের প্লে হয়েছে, বুঝছেন। তো যে শেয়ারটা একবার ডাবল রিডাবলের, আচ্ছা তপু ভাইয়ের মাগুরা কমপ্লেক্স, আচ্ছা ঠিক আছে এটা দেখ। তো এসপিসিএল টেল যেগুলো আছে এগুলো থেকে একটু সাবধানে থাকবেন। মাগুরা কমপ্লেক্স, মাগুরা কমপ্লেক্সটা আবারও উঠবে, উঠলে এর আগের বার একবার একজনে 110 টাকা বিক্রি করতে চেয়েছিল, আমি তাকে বলেছি একটু ওয়েট করেন, 120 টাকা পর্যন্ত যাবে। তো 117 টাকা পর্যন্ত গিয়েছিল। তো উনি তো 20 টাকা গেলে 20 টাকা পর্যন্ত ওয়েট করতে হবে এমনটা বিষয় না, আপনার প্রফিট আছে, আপনি 17-16 10 টাকা থামিয়েছি, বলছি একটু ওয়েট করেন আর একটু যাবে। তো আপনি 15 টাকা আরও 5 টাকা গ্যাপ পেয়েছেন, আপনি নেননি কেন ভাই? একদম 20 টাকা টার্গেট করে বসে থাকবেন না। আপনাকে যখন দেখছেন যে 10 টাকা সেল করতে গেছেন, আমি উঠিয়ে দিচ্ছি যে 10 টাকা সেল করেন না, আরেকটু উপরে যাবে। তার একটু উপরে গেলে আপনি 15 টাকা 16 টাকা গেছে, আপনি তো ওইখানে এক্সিট নিতে পারেন। বেচারা বুঝতে পারে না আমার ইয়েটা, সিগন্যালটা, কিন্তু ওই 20 টাকার আশা মাথায় গেছে। যেমন আমার এক দাদা আছেন এখানে,
কোহিনুরের কথা বলেছিলাম যে 590 টাকা যাবে, তো 587 টাকা গিয়েছিল। তো 90 আর 87 3 টাকার গ্যাপ, ঠিক আছে, 90 আর 87 3 টাকার গ্যাপ। তো আপনি উনি ট্রেডারকে বলেছে 90 টাকা সেল করতে, ওই বসায় রাখছে। ওই যে আমি যে বলছি 90 টাকা যাবে, এখন এটা যদি ওনার জায়গায় আমি হতাম, 90 আর 87, না আমি 85 আসছে, ধরো 5 টাকা, এগুলো 5 টাকারও আমার প্রয়োজন নেই, আমার যেহেতু কাছাকাছি চলে আসছে আমি এক্সিকিউশন নিয়ে নেই। 90 টাকা যে হিট করবে এমন তো বিষয় না, আবার 90 টাকা পারও হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কনফিডেন্স সিমেন্ট, হ্যাঁ এইটাও একটা বেশ ভালো কথা বলেছেন। কনফিডেন্স সিমেন্টটাও, কনফিডেন্স সিমেন্টটা আপনাদেরকে তখনও বলেছি যে কনফিডেন্সিয়ালি, এটা আমি আমার মনে আছে যে আমি তখনও বলেছি যে ধরে রাখেন এখন 60 62 65 থেকে 58 পর্যন্ত এটা মুভমেন্ট ছিল। আপনারা জানেন যে একটা বাজার কারেকশন হয়েছে, বেশ ভালো 350 400 পয়েন্ট কারেকশন হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু কনফিডেন্স সিমেন্টের 4 5 টাকার আপ অ্যান্ড ডাউন, 60 70 টাকার লেভেলের 4 5 টাকা আপ ডাউন হতেই পারে, এটাতে ভয়ের কিছু না। আপনি কিনেছেন যে জায়গায়, এমন মানে আহামরি ওভার প্রাইসে কিনেননি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনার কনফিডেন্স সিমেন্টটা ভালো অবস্থানে আছে। তো এখন এই যে এখন যে রানটা আসবে সামনে, এই রানটাতে দেখবেন যে কনফিডেন্স সিমেন্ট, এই কনফিডেন্স সিমেন্টের সাথে আরও একটা শেয়ারের কথা বলি, AOL, অ্যাসোসিয়েট অক্সিজেন, ঠিক আছে। কনফিডেন্স সিমেন্ট এবং অ্যাসোসিয়েট অক্সিজেন দুইটা একই মালিকানা কিন্তু। এখন অ্যাসোসিয়েট অক্সিজেনের 1% ডিক্লারেশনের যে বিষয়টা, আদালতের রায়টার অপেক্ষা আছে, ওইটা আসলে হয়ে যাবে। এবং আদালতের রায় যদি আসে, সে তার গন্তব্য হবে 16 টাকা থেকে 20 22 টাকা পর্যন্ত, এটা মাথায় রাখবেন। এর উপরের পরের চিন্তা, এটা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য যতটুকু চিন্তা, AOL এর বিষয়টা এই কনফিডেন্সের সাথে আপনার দুইটা স্টককে আপনাদেরকে বিশ্লেষণ করে দিলাম, ঠিক আছে। একটা AOL এবং কনফিডেন্স। কেন কনফিডেন্স AOL দুইটা একই মালিকানা? আবার একটা মিনিট ওয়েট করেন, আজান দিচ্ছে। আচ্ছা, জি, এখন তাহলে কনফিডেন্স সিমেন্টটা আর হচ্ছে AOLটা, বিধর দাদা আপনারা তো আপনাদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন, অনেক আজকে দেরি হয়েছে, বুঝতে পারছি আপনাদের প্রোগ্রাম চলছে। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য। তো তাহলে কনফিডেন্স আর ও AOLটা দুইটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, অ্যাসোসিয়েট অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, জিপিএইচ ইস্পাত নিয়ে অনেকবার ইয়ে ভাই রবিউল ভাই বলেছেন, এর আগেও বলেছেন। ড্যাফোডিল কমটা ও মুভমেন্টে আসবে সম্ভবত 58 59, 58 দিকে আছে না, 58 59 টাকার দিকে আছে।
এটা এই যে এখন সামনের দিকে একটু ইয়েতে আসবে, ঠিক আছে? তো এসপি সিরামিকটার হয়তো কিছুটা মুভমেন্টে আসবে, সেটা একটা ইয়েতে আসতে পারে। তো আমি একটু জিপিএইচ ইস্পাতের কথাটা বলি। এই জিপিএইচ ইস্পাতের সাথে সাথে আরও কিছু স্টক মিলিয়ে আপনাদেরকে বলবো। জিপিএইচ ইস্পাত, দেখেন এই জিপিএইচ ইস্পাত কিন্তু একটা সময় বেশ ভালো প্লে করেছিল। এটা 17-18 টাকা থেকে প্রায় 70 টাকা 80 টাকা পর্যন্ত উঠানো হয়েছিল। তো অনেক বড় বড় কোডের মধ্যে এখনও 56-57 লেভেলে হিউজ কোয়ান্টিটি আছে। এটা ওই যে ফ্লোর প্রাইসে আটকা পড়েছিল, বিভিন্ন ধরনের ঝামেলা হয়েছিল। এরপরে তো নামতে নামতে এই জায়গায় ফ্লোরে ফ্লোরে নামতে নামতেই সম্ভবত 42, লাস্ট ফ্লোরটা ছিল সম্ভবত 42 টাকার ঘরে। এরপরে যখন ফ্লোরটা উঠিয়ে দিয়েছিল 30 টাকার ঘরে, বেশ আমি অনেক লস করেছি, অনেক হিউজ পরিমাণ টাকা আমি এই জিপিএইচ ইস্পাত আর আমান ফিড এই দুইটা শেয়ারে আমার হিউজ পরিমাণ, প্রায় সম্ভবত 12-13 লাখ টাকা বা এর উপরে চলে গেছে আমার এই জিপিএইচ ইস্পাত এবং আমান ফিডে, ওই যে আটকা পড়ে, ঠিক আছে? জি ধন্যবাদ ভাই। তো এখন তাহলে এই জিপিএইচ ইস্পাত আর আমান ফিড, আপনারা হয়তো ভাবেন যে আমি লস করি না, না লস করি। আমার এই জিপিএইচ ইস্পাত এবং আমান ফিড আমাকে বিশাল লস দিয়েছে, অনেক লস করাইছে ওই যে ফ্লোর প্রাইসের কারণে। আমার সম্ভবত আমি এটা আমারও ভুল আছে, দোষ আছে। কেন দোষ আছে বলি, আমি জিপিএইচ ইস্পাতটা ঠিক গ্রাফ দেখে 48 টাকা বা 49 টাকার লেভেলে আমি ঢুকেছি, ঠিক আছে? আমি 53 টাকা গেছে তো আমি বিক্রি করিনি। ওই যা তখন ওই ওই সিচুয়েশনে, ওই সিচুয়েশনে আপনাদের মতন ওভার গ্রিডি হয়ে গিয়েছিলাম। আমার ম্যাচিউর ডেটের সময় এটা 53 টাকা 80 পয়সা উঠছে। একবার এইম নিয়েছিলাম, কিন্তু কেন যেন ভলিউম বা কিছু পজিটিভ দেখেও আমি কেন যেন হোল্ড করলাম যে 56-57, ওই যে কিছু কিছু সাইড টকের কারণে এইগুলো আমার হয়ে গেছে এই জিপিএইচ ইস্পাত থেকে। তো আমি 54 সম্ভবত 54 টাকা পর্যন্ত উঠেছে, তাহলে 49 থেকে 54 টাকা আমার একটা বেশ ভালো আহ, এটা বেশ ভালো একটা ইয়ে ছিল, হ্যাঁ। আচ্ছা, তিতাসটা দিব। এই যে জিপিএস দিয়ে আমি তিতাস আমি আমার কিন্তু মাইন্ডে রিমাইন্ডে আছে, বুঝছেন? আমি জিপিএইচ ইস্পাত, তিতাস, রবি, আহ, ওই যে লাফার্স সুরমা, লাফার্স সিমেন্ট, যেটা এই তিনটা একসাথে বিশ্লেষণ করে দেব, বুঝছেন? এই জিপিএইচ ইস্পাতের আমার ম্যাচিউর ডেট আমি লাভটা ধরি না, এটা আমার আমার ফল্ট। এই যে আমি যে লসটা 12-13 লাখ টাকা লস দিছি জিপিএইচ ইস্পাত আর আমান ফিডে, এটা আমি মার্কেটকে দোষ দিব না। যেমন আমান ফিড আমি 36 টাকা কেনার পরে 38 টাকা 90 পয়সা বা 38 টাকা 30-40 পয়সা উঠছিল। 2 টাকার একটা গ্যাপ ছিল আমার ম্যাচিউর ডেটে। আমি ওভার গ্রিডি হয়েছি যে না, দেখতেছি এটা 40-41 টাকা যাবে। আমার ভুল ভাই, এটা আমি স্বীকার করতে, মানে অকপটে স্বীকার করতে পারি। ওই টাইমে 10-12 লাখ টাকা আমার শুধু ওই ভুলের কারণে আমাকে মাসুল গুনতে হয়েছে, ঠিক আছে? তা আলহামদুলিল্লাহ অন্য দিক থেকে আমি আবার কিছুটা রিকভারি করে ফেলেছি, এটা আমি নিতে পেরেছি। তবে ফ্লোর প্রাইস না থাকলে আমি সেটাও আরও আগে রিকভারি করতে পারতাম। তো সেটা আমার ভুলের কারণে, আমার নির্বুদ্ধিতার কারণে আমার লসটা হয়েছে, বড় অঙ্কের লস হয়েছে। এটার জন্য আমি নিজেই দায়ী। কেন আমার জিপিএইচ ইস্পাত আমি কিনেছিলাম 49 টাকায়, আমার মনে আছে 49 থেকে 50 টাকার ভিতরে কিনেছিলাম। তো সেই জায়গায় আমি যখন 53-54 টাকা পেলাম, আমি কেন সেল করলাম না? এই ভুলটা আমার। এবং ওই সব ভুল থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে আমি শিখাই। ওই ভুলগুলো থেকে আমার বেশ মোটা অঙ্কের একটা টাকা লস হয়েছে, 10-12 লাখ টাকা কম না রে ভাই। আমি গরিব মানুষ, ছোট মানুষ। তো সেখান থেকে আমার অনেক বেগ পেতে হয়েছে সেই রিকভারিটা আনতে, ঠিক আছে? আমান ফিটটাও সেম। আমি 36 টাকা করে কেনার পরে 38 টাকা 20-30 পয়সা 2-3 বার ধাক্কাধাক্কি করতেছে, দেখতেছি যে পারছে না সে যেতে। আমার ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়াটা উচিত ছিল। তো এটা আমার 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 ফল্ট, মাই ফল্ট, নট মার্কেট ফল্ট। মার্কেট অলওয়েজ রাইট, উই আর অলওয়েজ রং, আওয়ার ডিসিশন ইজ রং, ঠিক আছে? মার্কেট অলওয়েজ রাইট। মার্কেটে ম্যানিপুলেট থাকবে, আপ হবে ডাউন হবে, কিন্তু আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে। যাকে আলহামদুলিল্লাহ তারপর থেকে আমার অনেক অনেক অ্যালার্ট হয়েছে একটা বড় ধাক্কা খাওয়ার কারণে। আলহামদুলিল্লাহ ওইগুলো আমি রিকভারি করেছি, এবং এখন একটা ওই ভুল থেকেই, ওই যে দাগ থেকে যদি
নতুন কিছু হয় তাহলে দাগি ভালো, এই এই একটা অ্যাড আছে না, সেই অ্যাডগুলোর মানে যে ডায়লগগুলো এগুলো একটু আপনাদের সাথে মজা করে বলি। তাহলে জিপিএইচ ইস্পাত, তিতাস এবং হচ্ছে লাফার্স, একজনে অনেক আগে আরো মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা আগে লাফার্সের কথা বলেছিলেন, আমার মনে আছে। তাহলে তিতাস, জিপিএইচ ইস্পাত এগুলো ভারী শেয়ার, বাল্কি শেয়ার, এগুলো রবি, এগুলোর পেড আপ অনেক বড়। এখন আমি এই জিপিএইচ ইস্পাতের কথা বলেছি যে যতক্ষণ পর্যন্ত 22 টাকার উপরে না যাবে, 22 টাকা 50 পয়সার উপরে না যাবে, ততক্ষণ পর্যন্ত সে মুভমেন্টে আসবে না। এখন ভিতরগত অবস্থাটা আমাদেরকে একটু দেখতে হবে। জানেন যে বড় বড় মেগা প্রজেক্ট বন্ধ হওয়ার কারণে সিমেন্ট সেক্টর বা এগুলো একটু স্লো আছে, কিন্তু যে বিজনেস খারাপ হচ্ছে তা না, মেগা প্রকল্প হচ্ছে না বিধায় যে তাদের বিজনেস খারাপ তা না, বিজনেস হচ্ছে, কিন্তু হয়তোবা বর্তমান প্রেক্ষাপটে তাদের একটু কম হচ্ছে। দেখেন ইপিএসটা খারাপ এসছে, 2 পয়সা মাইনাস হয়েছে, এর আগে 51 পয়সা মাইনাস হয়েছে, আর মানি ফ্লোটা একটু কমে গেছে, ঠিক আছে, এদিক থেকে একটু নেগেটিভিটি আছে। এবং ডিভিডেন্ডটা সে গতবারও 5%, 10% দিয়েছে, ক্যাশ দিয়েছে। এর আগের বছর আমি যখন কিনেছিলাম তখন 5% দিয়েছিল দুইবার, মানে ক্যাশ 5%, স্টক 5%। আমি 2বার পর্যন্ত খাওয়ার পরও আমার কস্টিং এসেছিল 42 টাকা, আমি মনে হয় 33 টাকা করে বা 29, 30 টাকার ঘরে বিক্রি করেছি, মানে অনেক অনেক লস করেছে, আমার খুব কষ্ট লাগছে ওই সময়, ভুলটা আমারই ছিল। তো এখন এই জিপিএইচ ইস্পাত এবং রবি, রবি তখন বলেছিলাম না 30 টাকা ওভার করে থাকতে হবে, কিন্তু 30 টাকা ওভার করে থাকতে পারে নাই, যার কারণে 30 টাকার নিচে চলে আসছে। ওই যে বিগ বিগ ক্যাপের কারণে এটা আর ধরে রাখতে পারে নাই। বেশ আলোচনা করেছিলাম, বলেছিলাম যতক্ষণ পর্যন্ত 30 টাকার উপরে ক্লোজ না দেবে। দেখেন এখনো পর্যন্ত সে ওই একই যা, তবে একটা জিনিস, সে ওই সাপ্লাই সাপোর্ট জোনটা এখনো ওই 29-এর ঘরে ধরে রাখছে, কিন্তু তাকে 30-এর ঘরে, 30-এর উপরে অন্তত মিনিমাম 15 ডেজ যদি সে রাখতে পারে তাহলে সে একটা শক্তি পাবে, তাহলে 35-36-এর দিকে যাবে। আর রবি জিপিএইচ ইস্পাত যদি 22 টাকা 50 পয়সা ক্রস করতে পারে তাহলে 26, 27, 28 টাকার দিকে যাবে, এবং কি 30 টাকা পর্যন্ত যাবে জিপিএইচ ইস্পাত। তারপরে আরেকটা কি বলেছি, লাফার্স, লাফার্সটা একটু দেখিয়ে দেই। একটা সময় আমি 29 টাকা করে কিনে, তখন বুঝতামও না মার্কেটের এই অ্যানালাইসিস বা এগুলো কিছুই বুঝতাম না, জেড ক্যাটাগরিতে ছিল, বলেছে যে ধরে রাখতে পারলে এটা 150 টাকা যাবে। মনে হয় বছর খানিক বা বছর দেড়েক পরে ঠিকই 150 টাকায় গেছে। এই লাফার্সটা এদিকে প্রচুর সাপ্লাই আছে, এই যে 60-62 টাকার দিকে প্রচুর সাপ্লাই আছে। এটাও আমি একবার কিনে অল্প লাভে বের হয়ে গেছিলাম, সম্ভবত 72 টাকা উঠছিল তখন, 68 টাকা কিনে 72 টাকায় বের হয়ে গেছি আমি। এটা আরো আগের কথা, এই যে এই টাইমটাতে, এই জায়গাতে। তো একটা জিনিস আপনাদেরকে লাফার্সের একটা পজিটিভ সাইন বলি, সে পজিটিভ সাইন হয়েছে এর উপর একটা গ্যাপ আছে, দেখছেন এই যে গ্যাপটা, এই গ্যাপটা, এই যে কাটসারের দিকে তাকান, এই গ্যাপটা যেটা আছে, এই গ্যাপটা সে ফিল আপ করতে হলে একবার হলেও সে উপরে যাবে, একবার হলেও উপরে যাবে। তো যেখানে আছেন আপনি, আপনি ডিভিডেন্ড এনজয় করতে থাকেন, একটা সময় এটা যদি আপনার উপরে কিনা থাকে 60, 70, 72-এর দিকে থাকে তাহলে এটা করবেন, হ্যাঁ ওয়েট করেন, এটা ভালো শেয়ার, খারাপ না। আচ্ছা, তিতাসটাও একটু দেখিয়ে দিই, বারবার ভাই এই যে আমার ইয়াসির ভাই বলতেছে এগুলো অনেক, এইটা তো ওই যে আমার, এটা ওই যে হাসির ছলে ওই দিন বলেছিলাম, আমার সাবেক বিএনপির এক এমপি ছিলেন, আমাদের এখানে ট্রেড করতেন, খুব মজার মানুষ, রসিক মানুষ ছিলেন, সাতক্ষীরার এমপি ছিলেন। যারা সাতক্ষীরার আছেন ওনার নাম জানেন, আমার নামটা মানে পেটে আসছে মুখে আসছে না, খুব রসিক মানুষ ছিলেন। তো উনি এখানে ট্রেড করে অনেক টাকা লস দিয়েছে, হ্যাঁ। তো উনি তিতাস কিনে বলতে তিতাস একটি নদীর নাম, আর যখন দেখছে যে আর লাভ করতে পারতেছে না বলে যে তিতাস কিনে হতাশ। আমার মতন একটু রসিক টাইপের মানুষ ছিলেন, মজা করতেন খুব, ভালো। আলাউদ্দিন নাম, সম্ভবত আলাউদ্দিন নাম আমার এইরকমই। সাতক্ষীরার কেউ যদি থেকে থাকেন আমার এখানে, সাতক্ষীরার এমপি ছিলেন তিনি বিএনপির আমলে।
মজার মানুষ ছিলেন, খুব রসিক মানুষ ছিলেন, পাকনাদারি। আমারও এই হাউজের পিছনে তার ফ্ল্যাট ছিল। দীর্ঘদিন যাবৎ দেখি না, উনি তাবলিক টাবলিকেও যেতেন। ভালো মানুষ, অত্যন্ত মিশুক একজন মানুষ। খুবই মানে পোলাইট একজন মানুষ ছিলেন, আমার ভাল লাগতো ওনাকে। তো উনি এই তিতাস তখন 33-34 টাকা মনে বা হ্যাঁ ওই লেভেলটাতে ছিল। এখন দেখেন তিতাসটার 23 টাকার ঘরটাতে বড় সাপ্লাই আছে, ঠিক আছে। এই 23, 70, 80 পার হলে তারপরে গিয়ে আরও উপরের দিকে যাবে, ঠিক আছে। তো আজকে লাইভে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে, আলোচনা হয়েছে, শিক্ষা হয়েছে এবং শিক্ষণীয় বিষয় হয়েছে। তো একজন শুধু একটু ব্যাড কমেন্ট করেছেন, সবাইকে জড়িয়ে, আমাদের কিছু ব্যাড হ্যাবিট আছে, আমরা সবাইকে জড়িয়ে কথা বলি, যে আমার কাছে বিরক্ত লাগছে এই কথাটা বলে বলে সবাই বিরক্ত হচ্ছেন না। সবাই বিরক্ত হলে সবাই কমেন্ট করতো, আপনি বিরক্ত হচ্ছেন দেখে আপনি কমেন্ট করেছেন, অন্য কেউ কমেন্ট করেনি। তা আপনার ভালো না লাগলে চলে যেতে পারেন। সবাইকে জড়াবেন না, সবাইকে মাখাবেন না। ইন্ডিভিজুয়াল, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন। তো আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনাটা, এটা আমি আমার ইয়েতে দেব। আর ইনশাল্লাহ যে কথাগুলো বলেছি ডিভিডেন্ড কেন্দ্রিক বিষয় আজকে যেগুলো আসছে, তারপরে ডিভিডেন্ড কেন্দ্রিক কোনগুলোতে আপনারা এন্ট্রি দিবেন, এক্সিটের জন্য প্রস্তুতি নেবেন। তারপরে কিছু দুর্বল কোম্পানির ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড বা এই ধরনের কোনো যেন ফাঁদে না পাড়া দেন। আরেকটা বিষয় হচ্ছে যে স্টকগুলো আমি যেগুলো যেগুলো মোস্ট পোটেনশিয়াল, আপনারা সবাই একজনের চিন্তা করবেন না, সবার জন্য দেওয়া হচ্ছে 10টা 15টা। সেই জায়গাটাতে আপনারা সুন্দরভাবে যার যেটা চয়েস হয় বা যার যেটাতে আছেন, কোথায় এক্সিট দিতে হবে, কি করতে হবে, এগুলো আলোচনা হয়েছে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা, চমৎকার একটা আজকের লাইভটা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।